এখন সত্যজিৎ পত্রিকার তরফ থেকে প্রথমেই জানাই সবাইকে ধন্যবাদ। আজ একটি যে উপলক্ষে আমরা সমবেত হয়েছি, সৌমেন্দু রায় এখন সত্যজিতের একজন অত্যন্ত শুভানুধ্যায়ী এবং প্রথম দিন থেকে জড়িত এমন একজন মানুষ। তাকে আমরা হারিয়েছি, তাকেই স্মরণ করবার জন্য, যদিও অকাল মৃত্যু বলা উচিত নয়, কিন্তু তবে এরম একজন সিনিয়র মোস্ট মানুষকে হারানো সবসময় ক্ষতি, লোকসানই। তো তাকে স্মরণ করতে আজকে আমরা একটু সমবেত হয়েছি, সবাই মিলে একটু তাকে স্মরণ করব। সৌমেন্দু রায়ের বিষয়ে আমি একেবারেই সম্পূর্ণ দর্শক হিসেবে তাকে চেনা, এবং উইকিপিডিয়ার থেকে কিছু সংগৃহীত তথ্য আমি একটুখানি প্রেজেন্ট করি। সৌমেন্দু রায়ের জন্ম 7ই ফেব্রুয়ারি 1932। মৃত্যুদিনটা আমাদের সকলেরই জানা, 27শে সেপ্টেম্বর এবছরের। সৌমেন্দু রায়ের পরিচয় প্রধানত যদিও সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার হিসেবে, কিন্তু সৌমেন্দু রায়কে আরও অন্যান্য পরিচালকরাও খুব ভালোভাবে ব্যবহার করেছেন। বহু পরিচালকের সঙ্গে উনি কাজ করেছেন, তাদের মধ্যে একজন উৎপলেন্দু চক্রবর্তী আমাদের সঙ্গে আজকে রয়েছেন, তার স্মরণে তার অভিজ্ঞতার কথাগুলো শুনব। এছাড়া তপন সিনহা, তরুণ মজুমদার, সকলের সঙ্গে উনি কাজ করেছেন। শুরু করেছিলেন বোধহয় সুব্রত মিত্রের অ্যাসিস্ট্যান্ট হিসেবে পথের পাঁচালী থেকেই। তারপরে 2 বা 3টে ছবির পরে যখন সত্যজিৎ রায় 3 কন্যা করেন, তখন সুব্রত মিত্রর চোখের সমস্যার কারণে সৌমেন্দু রায় একক দায়িত্বে সেই সিনেমাটোগ্রাফির দায়িত্বটা পালন করেন, এবং তারপর থেকে সত্যজিৎ রায়ের সঙ্গে দীর্ঘ ইতিহাস। বহু জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কাহিনী চিত্রের জন্য, একটি পেয়েছেন তথ্যচিত্রের জন্য তার দীর্ঘ কর্মজীবনে। শুধু সত্যজিৎ রায় নয়, তার সঙ্গে রাজা সেন পরিচালিত একটি ডকুমেন্টারি, আমি একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। তার নিজের ওপরে 2006 সালে 30 মিনিটের একটি ডকুমেন্টারি তৈরি হয়েছিল, পাপিয়া রায় পরিচালিত। সেটা গোয়াতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রদর্শিত হয়। পরবর্তীকালে অরিন্দম সাহা পরিচালিত আরেকটি তথ্যচিত্র সৌমেন্দু রায় বলে 70 মিনিটের একটি তথ্যচিত্র তৈরি হয়। শেষের দিকে যখন সৌমেন্দু রায় অ্যাক্টিভ সিনেমাটোগ্রাফি থেকে সরে আসেন, তারপরে তিনি ওই রূপকলা কেন্দ্র, সেখানেও তার একজন সঞ্জয়বাবুকে আমরা পাবো, তার থেকেও তার অভিজ্ঞতার কথা শুনবো। তারপরে তিনি রূপকলা কেন্দ্রে যুক্ত ছিলেন। আমার দিক থেকে বা এখন সত্যজিতের তরফ থেকে আমরা সবাই তাকে শ্রদ্ধা জানাই। আমরা শুরু করি একটা 1 মিনিট নীরবতা পালন করে। 1 মিনিট। আমরা তাহলে আমাদের এবারে মূল অনুষ্ঠানে ঢুকি। এই সুভদ্র, সজ্জন এবং অত্যন্ত সুপুরুষ মানুষটি ক্যামেরার সামনে না থেকে কেন পেছনে গেলেন, তার ইতিহাস এবং তার সঙ্গে কাজের অভিজ্ঞতা, সেগুলো আমরা সকলের থেকে একটু জেনে নিই। আমি প্রথমে অনুরোধ করব
আমি প্রথমে অনুরোধ করব শ্রী উৎপলেন্দু চক্রবর্তীকে, ওনার থেকে আমরা কিছু শুনব। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রয়াত প্রখ্যাত চিত্রগ্রাহক সৌমেন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছেন। সৌমেন্দ্র রায়ের সঙ্গে আমার প্রথম আলাপ বা পরিচয় ঘরে বাইরের সেটে ইন্দ্রপুরীতে 82 সালে। তখন আমি সদ্য চোখ ছবি শেষ করেছি। বিজলি সিনেমায় একজন টিকিট কাউন্টারে যিনি বসেন গোপাল সেন, অনেকে হয়তো তাকে চেনেন বা জানেন বা মনে রাখতে পারেন। তিনি একটি পত্রিকা বহু আগে, তখন আমরা ছোট, চলচ্চিত্র পত্রিকা বার করতেন। তার সঙ্গে সত্যজিৎ রায়, রঘুনাথ গোস্বামী, সোমেন্দু রায়, সৌমিত্র চ্যাটার্জি, এরা সব জড়িত ছিলেন। পত্রিকাটি সত্যি খুব ভালো ছিল। তারপর কেন বন্ধ হয়ে গেল জানি না, কারণ তখন আমার বয়সরা তাতে চলচ্চিত্র সম্পর্কে আমার জানার সাংঘাতিক খুব আগ্রহ একটা ছিল না। সেই গোপাল সেন চোখের পর সৌমেন্দ্র রায়কে প্রস্তাব দেয়, আচ্ছা এরকম একটা যদি ছবি হয় যে উৎপলেন্দু পরিচালক, সৌমেন্দ্র রায় চিত্রগ্রাহক, কেমন হয়? সৌমেন্দ্র রায় পুরস্কার জবাব দিলেন, যোগ্য পরিচালকের হাত ধরে কাজ করতে আমার তো কোনো সমস্যা নেই, তারও যোগ্যতা আছে, আমারও ফটোগ্রাফির দিক থেকে যোগ্যতা আছে। স্বাভাবিকভাবে সেই সংবাদ পাওয়ার পর আমি সৌমেন্দ্র রায়কে আমার দেবশিশু গল্পের কথাটা জানালাম। এখানে একটা বিশেষ কথা বলার আছে, যে দেখবেন যারা খুব বড় হয়েছেন, প্রখ্যাত হয়েছেন, যশস্বী হয়েছেন, তারা শুধু শুধু কিন্তু হননি। অনেক মহান ব্যক্তিরই যে একটা পারিবারিক পরিবেশ, পারিবারিক পরিমণ্ডল, যেমন যদি আমরা সত্যজিৎ রায়কে দেখি, তাহলে সত্যজিৎ রায়ের পরিবারকে দেখুন, তার চারপাশে কারা ছিলেন, কাদের মধ্যে দিয়ে, কাদের কাজের মধ্যে দিয়ে পরিমণ্ডলের মধ্যে তিনি বড় হয়েছেন। একদিকে উপেন্দ্র কিশোর, আর একদিকে বাবা সুকুমার রায়, মা সুপ্রভা রায় খালি গলায় গান গাইতেন, রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ, অন্যদিকে কালীনারায়ণ গুপ্ত খুব নাম করা গীতিকার, ইত্যাদি ইত্যাদি। এই পরিবেশের মধ্যে থেকে মানিকদা নিজেই বলেছেন যে এমন একটা পরিবেশে বড় হয়েছি যে আমার মধ্যে গানের ব্যাপারটা রক্তের মধ্যেই ঢুকে গেছে। ঠিক তেমনি সৌমেন্দ্র রায়ের সঙ্গে যারা পরিচিত, আমি ওর বাড়িতে প্রায়ই যেতাম। ওর 3 ভাই 4 ভাইয়ের মধ্যে সৌমেন্দু বিয়ে করেনি, বড়দাও বিয়ে করেনি, কুকুর ছিল। ওদের মধ্যেও কিন্তু একটা আভিজাত্যের ব্যাপার আছে, সেটা দেখেছি। এর সঙ্গে জুড়েছে সত্যজিৎ রায়ের ইউনিটে উনি যখন ঢোকেন, বিশেষত সব্য মিত্রের সহকারী চিত্রগ্রাহক হিসেবে যখন উনি জয়েন করেন, সে সময় স্বাভাবিকভাবে সত্যজিৎ রায়ের কাজের সঙ্গে যে সিনেমাটোগ্রাফার একবার যুক্ত হন, তার কাজ, তার ভঙ্গিমা, তার ডিটেলিং, তার সিনেমাটোগ্রাফি, তার লাইটিং, তার চিত্রাঙ্কন, তার স্ক্রিপ্টের যে ভাষা, গল্পের যে নির্বাচন, চরিত্রগুলির অভিনয়, এগুলো দেখতে দেখতে তাদের মধ্যেও কিন্তু মানিকদার একটা প্রভাব পড়ে যায়। আমার মনে হয় মানিকদার ইউনিটে, সরি আমি মানিকদা বলে ফেলছি, সত্যজিৎ রায়ের ইউনিটের মধ্যে সৌমেন্দুর মধ্যে সেই আলাদা একটা ব্যক্তিত্ব, কিন্তু অহংবোধ নয়, আলাদা একটা ব্যক্তিত্ব, নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি। অর্থাৎ অনেক সময় এমন আছে তো, ডিরেক্টর যা বললো ক্যামেরাম্যান তাই করলেন, তা নয়, তারও একটা নিজস্বতা আছে। সে তার মতো আলো করে, সে দৃশ্য বুঝে আলো করে, সে স্ক্রিন বুঝে, সংলাপ শুনেও সে অনেক সময় বলে এই সংলাপটা এত উঁচুতে বলছে, এটা কি ঠিক হচ্ছে? স্বাভাবিকভাবে
চোখের পর সোমেন্দু রায়ের সঙ্গে যখন আমি কাজ করতে নামি, আমি ওকে মহারাজা বলতাম। এটা আমি শিখেছিলাম জর্জার কাছে গান শেখার জন্য যখন গেছিলাম। দেবব্রত বিশ্বাস, উনি শ্রেয়াংশু আচার্যকে রাজা সাহেব বলতেন, তা আমি সৌমেন্দুকে রাজা সাহেব বলতাম। হাততালের মধ্যেও একটু সেই আভিজাত্যের ব্যাপার ছিল। যেটা পছন্দ নয় সেটা পছন্দ নয়, খুব খুঁতখুঁতে, তাই বলে কিন্তু খুব সময় নষ্ট করতেন না। সুব্রততা যতটা খুঁতখুঁতে, সৌমেন্দু অতটা ছিলেন না। কিন্তু লাইটের পারফেকশন, রাতের পারফেকশন, মশারি লাগালে মশারির ভেতরে আলো কিভাবে যায়, কতটা যেতে পারে, তার মশারি বাইরে থেকে এবং ভেতর থেকে চেহারার মধ্যে আলোর ছায়াটা, ছাপটা কতটা যায়, ডেপথ অফ ফিল্ড আর কি, সেইটা সৌমেন্দু রায়ের আকারে নখদর পড়েছিল। আপনারা বোধহয় দেখেছেন ওর কাজ সত্যজিৎ রায়ের ছবিতে। প্রথমত ওর কাজের সবচেয়ে বড় প্রশংসা শুরু হয় অভিযান ছবি থেকে। শুভেন্দু রায় একটা পদ্ধতি নিয়েছিলেন যে সানগানকে উনি গাড়ির সঙ্গে বেঁধে, গাড়ি চলছে আর সানগান এদিক ওদিক করলেই আলো এদিক ওদিক হয়। ফলে তখন বিভিন্ন দিক থেকেই ওই গভীর রাত্রিরে আলো, গাছের ভেতর, রাস্তার গভীরতা, এ সমস্ত তুলে রাখে। তা নিয়ে পত্রপত্রিকায় আলোচনাও হয়েছিল। যাই হোক, আমার অভিজ্ঞতায় বলতে পারি যে দেবশ্রীত সৌমেন্দুর কাজ অনেকটা ভালো হয়েছিল এই কারণে, তাতে একজন মুখ্য শিল্পী যিনি তাড়াতাড়ি চলে গেলেন আমার ছবি মুক্তি হওয়ার আগে, স্মিতা পাতিল। কারণ তার কয়েক মাস আগেই স্মিতা পাতিল সদ্গতিতে অভিনয় করেছিলেন, সৌমেন্দু সদ্গতিতে ছিলেন। স্বাভাবিকভাবে সেখানে রায়দা আমরাও যেমন বলতাম, স্মিতা পাতিলও বলতো। এখানে একটা কথা আমি অবশ্যই বলবো যে সমীরের সঙ্গে বাকি ক্যামেরাম্যানদের তফাৎ কোথায়। আমার প্রথম ছবিতে পান্তুনাগ অভিনয় করেছে, ও সত্যজিতের ক্যামেরার কেয়ারটেকার ছিল। চোখ ছবিতে শক্তি বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, উনি তরুণ মজুমদারের একেবারে আকনাগারে কাজ করে গেছেন। শক্তি বন্দ্যোপাধ্যায় সত্যজিতের ছবিতে সুব্রত মিত্রের সহকারীও ছিলেন, অজয় করের হাতে তৈরি। সৌমেন্দুর যে গুণটা ছিল, আমি বলবো যেটা ক্যামেরাম্যানের থাকা উচিত, সামগ্রিকতা। চিত্রনাট্য পড়তে পড়তে হঠাৎ বললাম, সৌমেন্দু এই জায়গাটায় সংলাপটা যদি এরকম হয়, বলুন, মানে সংলাপটা বোধহয় একটু সাধু দিকে চলে যাচ্ছিল, যেটা আমরা ব্যবহারিক জীবনে যেভাবে পাই। ঠিক তখনই আমার সত্যজিৎ রায়ের কথা মনে পড়ে। চোখ ছবি যখন সবাই দেখছে প্রথম, অনেকেই তো দেখেছেন। সত্যজিৎ রায়ের সঙ্গে মানিকদার বাড়িতে গিয়ে বিশপ লেপ্রা রোডে যখন পরের দিন আমি দেখা করি, সত্যজিৎ বলল, এই শ্যামানন্দকে কোথায় পেলে? আর আমার বলবেন না, আমি খুঁজতে আমার অ্যাসিস্ট্যান্টে পাঠিয়েছিলাম যে দেখে হয়তো হিন্দিটা কেমন বলে, বাংলাটা কেমন বলে। তা তারা এসে যা বর্ণনা দিল, আমি দেখলাম ঠিক আছে। তারপরে শ্যামানন্দ যখন আমাকে এসে বললো, আমি তো সেতুর ছবি করছি, বাংলাটা, আমি বললাম না, আপনাকে বাংলা বলতে হবে না, আপনি যেমনভাবে বাংলা বলেন, একটা অবাঙালি যেভাবে বাংলা বলে সেটাই বলবেন, কারণ আপনার নাম জেঠিয়া। শ্যামানন্দের ছেলের চোখ দরকার, কর্নিয়া দরকার। তা সে তখন অনিল চ্যাটার্জি ডাক্তারকে বলছে, আমার ছেলের দুটো চোখের খুব প্রয়োজন, বুঝলেন। সবাই তো ছবি দেখেছে, মানিকদামাই বললেন, বুঝলি উৎপলেন্দু, এই যে শ্যামানন্দ জালান বললেন যে আমার ছেলের দুটো চোখ বা কর্নিয়া প্রয়োজন, এই প্রয়োজনের জায়গায় যদি শব্দটা দরকার হতো, তাহলে ওটা অনেকটাই আমাদের দৈনন্দিন জীবনের শব্দের সঙ্গে মিলে যেত, ভারসাম্য থাকতো। আমি তখন ভাবলাম, এত লোক দেখেছে, কেউ কিন্তু এইটা নজরে আসেনি যে প্রয়োজনীয় শব্দটা উচ্চারণ করতে গেলে দেখবে একটু সাধু শব্দের মতো উচ্চারণ করতে হয়। সৌমেন্দুর এটা ছিল, ক্যামেরাম্যান হওয়া সত্ত্বেও। আবার কালো এবং সাদা
যেমন ধরুন জ্ঞানেশদা খুব কালো, কণিকা মজুমদার খুব ফর্সা। দুটোকে ব্যালেন্স করার জন্য যে আলোর দরকার, দুজনকে ফোকাস করার যে ডিস্টেন্স দরকার, এ ব্যাপারে শোভেন্দু রায় এত তীক্ষ্ণ ছিলেন। এটা আমি নিজে ক্যামেরাম্যান নই, আজকে গৌতম এসেছে কিনা জানি না, গৌতম থাকলে আমি খুশি হতাম, কারণ গৌতম কিন্তু আমাদের সমসাময়িক পরিচালকদের মধ্যে একমাত্র পরিচালক যে নিজে ক্যামেরাকে নিয়ন্ত্রণ করে। ফলে ফটোগ্রাফি সম্পর্কে, ক্যামেরা সম্পর্কে ও অনেক কিছু বলতে পারে। ও লিখেওছে আনন্দবাজারে। দেবশিশু করার পর হঠাৎ যখন আমরা দেবশিশু ম্যাড্রাসে গিয়ে, প্রসাদ ল্যাবে গিয়ে দেখছি, তখন সোমেন্দু আমাকে, আমার অ্যাসিস্ট্যান্টকে বলল, নিজেকেও, আমরা তিনজনেই দায়ী বুঝলে এই শটটার জন্য। এখন কীরকম? সাধু মেয়েদের সঙ্গে একটি ছেলে খোঁড়া, সেও দেবশিশু দেখতে যাচ্ছে, সে দেবশিশুর কাছে প্রার্থনা করতে যাচ্ছে, কিন্তু তাদের পেছন দিয়ে কোনো লোক যাচ্ছে না, এত লোক যাচ্ছে। বলে, দেখেছো প্রবীর, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, এর পেছনে অন্তত 3-4 লোককে যাওয়া উচিত ছিল। এতক্ষণ ধরে এত লোক আমরা দেখছি, উৎপলেন্দু এত লোক জমা করেছে, এখানে আমার চোখে লেগেছে, উৎপলেন্দু এড়িয়ে গেছে। তো এই লোক চলাচলটা হলে তাহলে হতো কি, যে আমরা ফাঁকা জায়গায় সাধু মেয়েরকে নিয়ে গিয়ে শট নিচ্ছি, এটা মনে হতো না। তো এটা অনেক সময় মনে হচ্ছে এটা যেন আলাদা শট নেওয়া হচ্ছে। এই যে শটের গভীরতা এবং তার সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক, যে ঘটনাকে নিয়ে ছবিটা তৈরি হচ্ছে, সেটা মাথায় রাখা, এটা কিন্তু একটা ফটোগ্রাফের মাথায় থাকা খুব কম ফটোগ্রাফার মাথাতেই থাকে। তারা কি রেডি? হ্যাঁ, আলো রেডি, হ্যাঁ চলো টেক, হ্যাঁ হলো না, ডায়লগ ভুল আছে, তা কিন্তু নয়। হঠাৎই হয়তো ক্যামেরা যখন শুরু হলো, তখন সৌমেন্দু বলল, উৎপলেন্দু তুমি ওই শিল্পীকে গিয়ে একটু জিজ্ঞাসা করো তো, ও বড্ড চোখটা বড় করছে। কারণ তাই, আচ্ছা আমি একটু দেখি তো, এই সংলাপ বলো তো। দেখলাম সত্যি সে কথা বলতে গিয়ে কী বললেন, তা তো নয়, আর আপনি এরকম বারে বারে চোখ এরকম করছেন কেন? আপনার ক্লোজ আপে গেলে তো আপনার চোখটাই আসল বস্তু হয়ে যাবে। আমি স্বাভাবিক দৃষ্টিতে তাকান তো, স্বাভাবিক, ধরুন আমার হাতের দিকে তাকান, ঠিক আছে? তখন আমি রায়দাকে গিয়ে বললাম যে, রায়দা আমি যদি ওকে একটু ইঙ্গিত দিই, তাহলে এই হাতটা যদি বাঁ দিকে রাখি, ও দেখো তোর চোখটা ঠিক থাকে কি না। আমি রাখলাম, বললো ওকে। এই পারফেকশন কিন্তু চট করে সব ফটোগ্রাফারের হাতে থাকে না। দ্বিতীয়ত, সোমেন্দুর কাজ শুরু হয় মানিকদার মিউজিকের উপর। মিউজিক অফ সত্যজিৎ রে আমি যখন করি, সৌমেন্দু ছিল মেন ক্যামেরাম্যান, আর তার সঙ্গে ছিল পান্তুনাগ। মানিকদা বললো, কি বলেন্দু তুমি কি দুদিক থেকে আমাকে আক্রমণ করবে? আর মানিকদা সাইড থেকে, সামনে থেকে, যেখান থেকে পারি। আপনি তো বলেছেন ফাইনাল টেকনিকের সময় ঠিক করবো না, আপনি যতক্ষণ মনিটর করবেন আমার চালালে অসুবিধে নেই তো। বলে না। সেই মানিকদার শট নেওয়ার সময় সোমেন্দুদা যেহেতু মানিকদার খুব কাছের লোক ছিলেন, আমি ক্যামেরা নিয়ে একেবারে রেকর্ডিং রুমের মধ্যে ঢুকতে পেরেছিলাম। সেখানে ভিক্টর বসেছিল। মানিকদা তখন অলোকনাথকে বলছে, আচ্ছা ওই পঞ্চমে দেখো তো নোটটা, ওটাকে শুদ্ধ নিতে লাগছে? অলোকদা বলছে, হ্যাঁ সে একটা দেখছি। দেখছি কি? তুমি ভালো করে দেখো ভাইব্রেশন হচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, না বাজাও দেখে। এই কথা, এই ডেমনস্ট্রেশন এটা পেয়েছিলাম বলে সত্যজিৎ রায়ের মিউজিকের ওপর সত্যজিৎ রায়ের যে কমেন্ট, সেটা কিন্তু অথেন্টিক্যালি এস্টাবলিশ হয়ে গেল। এটার জন্য আমি সৌমেন্দু রায়ের কাছে কৃতজ্ঞ। এছাড়া অন্য সময় সৌমেন্দুর সঙ্গে আমার মিউজিক নিয়ে আলোচনা হতো। একদিন আমি বলেছিলাম যে যেন সংলাপের সঙ্গে মিউজিকের মিল আছে।
সোমেন তো বলো সংলাপের সঙ্গে মিউজিকের কীরকম? আর আমি তুমি হারমোনিয়ামে কটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে বলো। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। সা কেমন আছে? রে ভালো তো। গা বললো সা রে গা মা, এই সা রে গা মা পা, এই জামাটা দিবি, পা পা ধা, উফ, নি, এই নিতু, সা, এই বাবলু আছে তো বাড়িতে? দেখুন সব টিউনগুলো এক হয়ে যাচ্ছে। ফলে কানটা যদি পরিষ্কার থাকে তাহলে দেখবেন সংলাপের সঙ্গে আপনার সঙ্গীতেরও মিল আছে। কান পরিষ্কার থাকলে সংলাপ পরিষ্কার শোনা যায়, সংলাপ পরিষ্কার বোঝা যায়। এটা শোভেন্দু বলতেন, এই ভাই আপনি একটু একটু জোরে, একটু জোরে। না ডাবিং, না না ওটা ফাঁকিবাজি হচ্ছে। ডাবিং হবে ঠিক আছে, বরং আগে ভালো ছিল, আগে স্পন্টেনিয়াস অ্যাক্টিং করতো, ডাবিংয়ের দরকার ছিল, ভালো হতো। কিন্তু এখন ডাবিং হবে বলে হতো, তখন ওইখানে গিয়ে যখন আপনি বলবেন একবার যে দুবার, দেখবেন আপনার টিউনটা মেকানিক্যাল হবে। আপনি এখানে আসল অভিনয়টা করে সংলাপটা বলুন। এই যে ব্যাপারগুলো, এগুলো আমার যতদূর নিজের ধারণা, এই অভিজ্ঞতা ওনার সত্যিকার ইমিটেশনে কাজ করতে করতে হয়েছে। পরের দিকে সোমেন্দু রায়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল না, ওনার শরীরটাও খারাপ হয়ে এসেছিল। আমাদের একটা আড্ডাস্থল ছিল রমাস মিত্রি রোডে, জ্যোতিষ চ্যাটার্জির একটা স্টিল ফটোগ্রাফির দোকান। সেখানে সোমেন্দু রায়, আমি, সেখানে মহেন্দ্রও আসতো, ঋত্বিক ঘটকের ফটোগ্রাফার, সেখানে সৌমিত্রদা আসতেন, বসন্ত চৌধুরী আসতেন। সেই জ্যোতিষদার স্মরণসভায় সৌমিত্রদা বলেন, সৌমিত্রদা সোমেন্দুদা সেরকম দেখা, সোমেন্দুদা কী করি বলো তো, তো কে ছবি করবে আমাদেরকে দিয়ে? কারণ আমি তো পরিচালকের নির্দেশ নিয়ে ছবি লোক করতে পারবো না, আমি নিজে নির্দেশক। এখন আমি একটা জায়গায় বড় ঘর, সেখানে ডাক পেয়েছিলাম। তারা আমাকে একটা কাগজ দিল, তাতে দেখলাম সেখানে লেখা রয়েছে স্ক্রিপ্ট, তার পাশে একটা নাম, মিউজিক তার পাশে একটা নাম, স্টোরি তার পাশে একটা নাম, শুধু ডিরেক্টরের জায়গাটায় ফাঁকা। তখন আমি বললাম, স্যার এ তো আমাদের স্কুল জীবনে হতো, শূন্যস্থান পূরণ, আমরা তাড়াতাড়ি নিতাম, 5 করে তাড়াতাড়ি নম্বর পাওয়া যায়। তা 15টা তো হয়ে গেছে, আর একটা বাকি, ওইখানে আপনি আপনার নামটা ঢুকিয়ে দিন, আমি এভাবে ছবি করি না। ফলে কেন আমি ছবি পাবো বলুন? সে একদিন এইখানেই মমতা শঙ্কর আমায় বলছিল, আপনি তো ভাই নিলেন না। মমতা, দুঃখের কথা কি জানো, তোমায় নেব, পরাণকে নেব, প্রডিউসার কে হবে? কে আসবে সেই ছবি প্রডিউস করতে? আর আজকে তো ডিজিটাল হয়ে গিয়ে প্রথম দিকে হই হই পড়ে গেছিল, অনেক সহজে ছবি হবে অল্প টাকায়। আমি কপাল দোষে একবার জুরি হলাম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, সেখানে গিয়ে দেখলাম নেগেটিভের সঙ্গে ডিজিটালের তফাৎ এই যে ডিজিটালের কালার স্যাচুরেশন বলে কোনো বলাই নেই। কখন যে হলুদটা বেড়ে যাচ্ছে, কখন যে লালটা বেড়ে যাচ্ছে, কোনো ডেপথ অফ ফিল্ড পাওয়া যায় না। তো ইস্টম্যান কালার দেখুন, যেমন মিচেল ক্যামেরার রিফ্লেক্স ক্যামেরার মধ্যে তফাৎ, আর রিফ্লেক্সে দেখবেন ছবি একটু এরম এরম করে, এবং সর্বক্ষণই মনে হয় যেন একটু বৃষ্টি বৃষ্টি। তো মিচেল ক্যামেরা এত টাইট থাকে নেগেটিভ যে সত্যজিৎ প্রাইমারি ছবিগুলো যেগুলো মিচেলে তৈরি, দেখবেন সেখানে ফটোগ্রাফি সুব্রত মিত্রের, পরে অ্যারিফ্লেক্সের ফটোগ্রাফি দেখবেন। এটা সোমেন্দু রায়ও আমার সঙ্গে একমত হয়েছিলেন। যাই হোক, আমি খুব লাকি যে সৌমেন্দু রায় আমার চিত্রনায়ক ছিলেন, এবং দেবশিশু করার পর সেটা ফ্রান্সে প্রশংসিত হয়েছিল, এবং সেই বছরই স্মিতা পাতিল চলে যায়। যাই হোক, আজকে রায়দা নেই। রায়দা সে কথা বহুবার সাক্ষাৎকারেও বলেছেন
যে উৎপলেন্দ্র মিউজিকটা বোঝে, তাই শুধু মানিকদা ওকে মিউজিককে তথ্যচিত্র করার অধিকার দিয়েছে। আর সে নেই, কিন্তু নেই করবো কথাটা খুব সহজ, আজও সে আছে। সত্যজিৎ যে কটা ছবি দেখবেন, আমার 4টে ছবি মিউজিক অফ সত্যজিতের, রং সমরেশ বসুর, টেলিফিল্ম বিকল্প এবং দেবশিশু, সেখানে সৌমেন্দু রায় বেঁচে আছে। সেখানেই আমরা সৌমেন্দু রায়কে পাই, যেভাবে আমরা সত্যজিৎ রায়কে পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত পাই। আমি এইটুকু বলে শেষ করছি। শোকসভায় এর বেশি বলা মানে এটা বক্তৃতার আকারে দাঁড়িয়ে যায়, বা সেটা গবেষণার জায়গাও নয়। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত বিশিষ্টজনদের আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই, যারা সৌমেন্দুকে স্মরণ করে আজ কিছু বলার জন্য এসেছে। নমস্কার, ধন্যবাদ। শ্রী উৎপলেন্দু চক্রবর্তীর স্মৃতিচারণ এবং সৌমেন্দুদার বিষয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। সেটাতে আমরাও সমৃদ্ধ হলাম এবং আরেকবার সৌমেন্দুদাকে মনে করলাম। এবারে একটু স্মৃতিচারণার জন্য ডেকে নেব সঞ্জয় মুখোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক, এবং যেটা বলছিলাম রূপকলা কেন্দ্রের শেষ, মানে সৌমেন্দুদার সঙ্গে শেষের কাজগুলো উনি করেছেন আর কি। আসুন। আমি প্রয়াত সৌমেন্দু রায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানাই, এবং এখানে যারা সৌমেন্দু অনুরাগী এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার প্রাপ্য শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। এখন এখানে আমার একটা সুবিধে বা অসুবিধা হলো এই, যে আমি সৌমেন্দু রায়ের অনুরাগী, কিন্তু তার সঙ্গে কাজ করা বলতে যা সেটা আমি করিনি, কিন্তু আমার স্মৃতি অনেক আছে। তার দু একটা আমি বলছি, কারণ স্মৃতি সবসময় বিশ্বাসঘাতিনী, আর একজন মৃত ব্যক্তির সঙ্গে একজন জীবিত ব্যক্তির সংলাপ সাধারণত হয় না, কেন স্মৃতি মাঝখানে সম্পাদনা করে। ফলে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি বা আমার মনের রঙে রাঙিয়ে বলছি সেটা তো বোঝা যায় না। যেমন আমার আজকে এসে এইখানে বসে সৌমেন্দুর কথা খুবই মনে পড়ছিল, কারণ এখন এই যে অক্টোবর মাসের শেষ, 2000 যখন 21 শতাব্দী শুরু হলো, তখন এই সময়টা কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতিকাল, এবং সৌমেন্দুদা থাকতেন কলকাতা চলচ্চিত্র উৎসবের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। উনি প্রজেকশন দেখতেন খুব। তো একবার সুব্রত মিত্র এসছেন, দোতলার কমিটি রুমে বসে আছেন, এবং সৌমেন্দুদা এই 1 নম্বরের প্রজেকশন দেখে 3 নম্বরে এসছেন, তারপর নেমেছেন। তাতে হঠাৎ সুব্রত মিত্রকে দেখে সৌমেন্দুদা বলছেন যে দেখেলাম মোটামুটি। সুব্রত দূর কী দেখছো, এ তো একের কোনো প্রজেকশনই নেই, তো আলোই যায় না, কী হবে। তাতে সৌমেন্দুদা বলছেন আমি যেটুকু পারি কী আর বলবো বলুন, তো এরকম হয়ে আছে। এখন সৌমেন্দু এরকমই ছিলেন। আমার যেটা সবচেয়ে অবাক করে ওনাকে, সেটা ওনার বিষয়ে, সেটা হচ্ছে ওনার বিনয়। যেমন এই যে যখন রূপকলা কেন্দ্রে আমি আছি এবং উনিও আমাদের উপদেশক এবং অন্যতম শিক্ষক হিসেবে আছেন, তখন বৃদ্ধ মাঝে মাঝে দুপুরবেলা আমার ঘরে চলে আসতেন। তখন চমৎকার গল্প হতো চা খেতে খেতে, যেমন পথের পাঁচালীর প্রথম দিনের গল্প। এই গল্পগুলো অনেকে করে না। উনি যে গল্পটা করেছেন সেটা হচ্ছে, তুমি জানো তো, এই তো জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমীর দিন প্রথম শট নেওয়া হবে বর্ধমানের কাছে পালশিট গ্রামে। তো সে কি আমার কি দৌড়, এবং আর সুব্রতদা মানিকদারা তো আগে পৌঁছে গেছে। আমি সেই ভারী 24 ব্যাটারির নিয়ে দৌড়চ্ছি, মাঝে আবার টেলিগ্রাফের তার, সেই তার পার হচ্ছে। অবশেষে যখন রাখলাম তখন ক্যামেরার সামনে, তখন রীতিমতো হাঁপাচ্ছি। এই যে সামান্য, মানে ওনার ভাষায় মজুরগিরি করা, যেগুলো উনি ছাত্রদেরও বলতেন, যেগুলো শিক্ষার অন্যতম কাজ, এগুলো কিন্তু বলতে, স্বীকার করতে, বলার সময় ওর কোনো দ্বিধা ছিল না, এবং সেগুলো উনি স্বচ্ছন্দে বলতে পারতেন। যেমন একদিন রসিকতা করে বললেন যে জানো তো, আমার তো 2জন ডিরেক্টর, একজন মানিকদা, একজন তুমি। না, কী বলছেন, একেবারে লজ্জার এক শেষ। কারণ আর
তোমার গুরুরও আমি শাক রেডি করেছি, এমন কি আমি সত্যি তার আগে একটা খেয়াল করে দিই, তুমি মেঘে ঢাকা তারার টাইটেল কার্ড দেখো, তাতে দেখবে আমার নাম আছে। আমি দীনেনবাবু বলার পরে আমি দীনেনবাবুর সঙ্গে কিছুদিন কাজ করেছিলাম, ওই এটা ওটা নাড়াচাড়া, এই যে এটা ওটা নাড়াচাড়া করা বলা, এই যে, এবং সৌমেন্দ্র রায় যখন বাংলা সিনেমার ইতিহাস নিয়ে, সিনেমাটোগ্রাফির ইতিহাস নিয়ে আলোচনা করতেন, আমি দেখলাম কি প্রগাঢ় শ্রদ্ধা অজয় করের প্রতি, বিভূতি লাহার প্রতি, এবং কি গভীর আবেগে উনি অজয়করের কাছ থেকে শেখার কথা বলছেন, অজয়কর কী করে ক্যামেরা চালাতেন বলতেন, এবং নিজেকে কতটা আড়ালে রাখতেন। যেমন একদিন মনে আছে উনি আমাকে বলেছিলেন যে একটা রবিবার মানিকদা আমাকে প্রথম বললেন যে সৌমেন্দ্র একটু কথা আছে ছবি নিয়ে, থেকে যেও। তা আমি আছি, তার পরে আমাকে আলাদা করে ডেকে বললেন যে সৌমেন্দ্র এবার আমি রঙিন ছবি করছি। তো আমি তো তারপরেই বললেন তোমাকে করতে হবে যথারীতি, আমি নিয়ে বসবো তোমার সঙ্গে। তো আমি এটা শুনে কেমন নার্ভাস হয়ে গেলাম যে মানিকদার ছবি, এবং বিকেলবেলাও আমি মানে আমার সেই নার্ভাসনেস কাটলো না। পরপর 2-3 দিন আমি ভাবছি যে মানিকদার ছবি এ তো বলা যায় না, করবো না, এত বড় চান্স আমাকে কে দেবে। আবার আমি তো রঙিন ছবি করে দিই। তো মানিকদা কিন্তু কয়েকদিন বাদে খেয়াল করেছিলেন যে আমি কোথাও একটা জায়গায় আড়ষ্ট আছি। তা আমাকে বললেন সৌমেন্দ্র তোমার কিছু হয়েছে, তুমি এরকম করছো কেন? বললাম না মানিকদা, আমি তো কখনো রঙিন ছবি করিনি, কী করে করব? মানিকদা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকালেন, তা বললেন এত নার্ভাস হওয়ার কী আছে, রঙিন ছবি তোমার মনে করার কী আছে, তুমি যেমন তোলো তেমনই তুলবে। আমি কি কোনো দিন পরিচালনা করেছিলাম? তা আমি যদি পরিচালনা করি তুমিও রঙিন ছবি করবে বলে বললেন যে অশনি সংকেত তো আমরা করলাম, কিন্তু তুমি দেখেছো যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবে উনি কখনো নিজের কথা বলতেন না, যে রং, তুমি দেখবে রংটা স্বাভাবিক না, ধানের ক্ষেত্রে সবুজ বেশি, সবুজ। যে মেয়েটা বলে দুয়ার তোতলালেন, কারণ রেপ শব্দটা ব্যবহার করতে চাইছেন না, যে ওই যে টর্চার্ড হলো, তারপরে তার সিঁদুরের টিপ বেঁকে গেছে, সিঁদুরের লালটা বেশি লাল, এই যে জায়গাগুলো দেখলে তুমি বুঝতে পারবে। বা যখন একদিন আমি একটু প্রশংসা করে বললাম, মানে প্রশংসাই করতাম যে আপনি শতরঞ্জকে খিলাড়ির সময়, উনি কিন্তু প্রায় মাছিতে আনানোর মতন বললেন দেখো শতরঞ্জকে খিলাড়ি এসব জায়গায় আমি আর কী কাজ করেছি। মানিকদা বলতেন আলোটা করে দিতে, আমি ওই অপারেটিং ক্যামেরাম্যানের কাজটা করতাম, হ্যাঁ মানিকদারই কাজ। এই যে বলা আমি কে, এই যে বলা, এই যে স্বীকার করা, এই যে দীনেন গুপ্তর কাজের মধ্যে কি মহিমা আছে, এটা উনি ছাত্রদের বলতেন এবং আমাদের বলতেন। এটা বলবেন কেন, আমি তো সাধারণত দেখি না সিনেমার লোকেরা বা সব শিল্পের লোকেরাই অন্যের কাজের খুব প্রশংসা করে, কিন্তু উনি দীনেন গুপ্তকে সত্যিই মনে করতেন যে উনি মেঘে ঢাকা তারায়, যেখানে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, সেই জায়গাটা দেখেই বলতেন যে তুমি গানটা খুব ভালো গাওয়া হয়েছে, ঋত্বিকবাবু যার ছবি তুলেছেন সে তুলেছেন, কিন্তু তুমি আলোটা খেয়াল করো, এই যে আলো, দীনেনবাবুর ক্যামেরা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে যে আমরা না সত্যি ঠিক কাজ করি না। আমরা সিনেমা আলোচনার সময় কখনো ক্যামেরাম্যানের কথা ভাবি না, কখনো বুঝি না যে কীভাবে এই জায়গাগুলোকে সাহায্য করা হয়েছে। এই যে করা হয়েছে তো সত্যি আমি নিজের কথা বলতে চাইছি না, তো এইসব সময় আমার একটু পণ্ডিতি করার ইচ্ছে হতো, কারণ আমার তো আর কোনো গুণ নেই, আমি দু একটা ইংরেজি বলতে পারি। তো আমি বললাম সৌমেন্দ্রকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্যেই যে রবার্ট বেসো বলেছেন যে এইগুলো কি ইজ্যাকুলেটরি ফোর্স অফ দি আই বলে। তাতে উনি খুব খুশি হয়ে বললেন যে ঠিক বলেছ, এটা সুব্রতদা যা পারতেন, এই বলে একটা কথা বলছি, এটা মিথ্যে কথা বলছিলাম। উনি বললেন তুমি জানো সঞ্জয়, সুব্রতদাই ভগবানের মতো, তুমি চারুলতার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বীর তুলনা করে দেখবে, ক্যামেরার কত তফাৎ, আমাদের কারোর পক্ষে সুব্রতদা হওয়া সম্ভব না, সুব্রতদাই। তো এই যে আনুগত্য, এই যে প্রকাশ্যে স্বীকার করার জায়গাটা, এবং যখন এখানে উনি কাজ করতেন বা অন্যত্র, যেটা উৎপলেন্দু বলছিলেন যে স্বভাবের আভিজাত্য, উনি ওর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কথা বলতেন না, বলা পছন্দও করতেন না, কেউ তুললে উনি তাড়াতাড়ি সে জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতেন। এবং এত সুদর্শন পুরুষ
রসিকতা করে একদিন জিজ্ঞেস করলাম যে আপনি কেন অবিবাহিত থেকে এলেন, তো তাতে উনি বললেন তুমি বড় পেকে গেছো। তো এইরকম। কিন্তু আমি দেখতাম যে সৌমেন্দ্র যখন কথা বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেমন ওই সামিরা মাকমাল বাপের যেটা ডিজিটাল সিনেমার উপর যে লেখাটা, সেই লেখাটা একদিন সেই লেখাটা নিয়ে কথা বলছিলাম, উনি বললেন কী আছে দেখি, আমি দেখে দেখে বললেন যে একটা জিনিস ওরা যতই বলুন, একটা জিনিস কিন্তু ঠিকই, যে ডিজিটাল ক্যামেরা এসে অনেক উপকার করতে পারে। যে ধরো আমরা আগে বুঝতেই পারতাম না কীভাবে ছবি তুলছি, সে রাজ দেখো, এই দেখো, অনেক ঝামেলা, কিন্তু ছবি তুলে না আনন্দ ছিল। সুব্রত মিত্র যখন 10টা থেকে 3টে অবধি চায়ের লিকার দেখে গেলেন সাদা কালোর ছবির জন্য, সে একটা আনন্দের ব্যাপার ছিল, বুঝলে, সেগুলো ছবি। আর এখন ডিজিটাল ক্যামেরা এসে যা হয়েছে, তাতে কে সুব্রত মিত্র, কে সঞ্জয় মুখোপাধ্যায়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই ক্যামেরা ভালো থাকলে তোমাকেও চালিয়ে দেওয়া যায় ক্যামেরাম্যান হিসেবে। তো এটা খুব ক্ষতি হচ্ছে, বুঝলে। সবার ধারণা হচ্ছে সবাই সিনেমা করতে পারে। এই যে সবার ধারণা হচ্ছে সবাই সিনেমা করতে পারে, এটা কিন্তু ভালো হবে না। এই কাজগুলো উনি দিনের পর দিন খুব বিনয়ের সঙ্গে এবং আগ্রহের সঙ্গে বোঝাতেন। কত জিনিস বোঝাতেন, যেমন এই ছাত্রদের গ্রুপে অনেকেই তো অনেক বড় বড় কথা বলে। উনি যেমন ক্রেন শট ইত্যাদি নেওয়ার সময়, আমাদের ক্রেনও ছিল সেখানে, উনি বলতেন যে এইগুলো মানিকদা কিন্তু অপছন্দ করতেন। তার কারণ মানিকদা বলতেন ভারতবর্ষে আমরা দেশ, আমাদের তো টেকনোলজি খুব এগিয়ে না, বেশি বাড়াবাড়ি করলে কোন দিন একটা অ্যাক্সিডেন্ট হবে। ওর জলসাগরে হয়েও ছিল, খুব শোচনীয় অ্যাক্সিডেন্ট। তো ফলে সৌমেন্দু রায় বলতেন যেখানে তুমি ম্যানুয়ালি কিছু অপারেট করতে পারছো সেখানে ম্যানুয়ালি করো, বেশি ঝামেলা করো না, অনেক সময় বিপদ তৈরি হবে। এই যে কথাগুলো বলা, এই কথাগুলো বলার মধ্যে সৌমেন্দু রায়ের একটা অসম্ভব একটা যাকে বলে নিয়ন্ত্রণ মাধ্যমের ওপরে ছিল। আর ওর সঙ্গে কথা বলার সময় সত্যি আনন্দ পাওয়া যেত। যখন উনি সত্যজিৎ রায়ের ছবি বাদ দিয়ে, সত্যজিৎ রায়ের ছবির সময় উনি খুব রিজার্ভ হিসেবে ভয়েসে কথা বলতেন, বলার চেষ্টা করতেন মানিকদাই সমস্তটা করেছেন। কিন্তু যখন ধরা যাক উনি খুব আনন্দ পেতেন একটা দৃশ্যের কথা বললে, সেটা হচ্ছে পলাতকের ডে ফর নাইট, ওই যে নৌকোগুলো পড়ে আছে সেই ছবি। তা বললেন যে তনুবাবুর সঙ্গে কাজ করে রিয়েল মজা পেয়েছি, তনুবাবু আমাকে সত্যিকারের স্বাধীনতা দিয়েছেন। আর একটা দৃশ্যের কথা খুব বলতেন, বালিকাবধূতে, বাংলা বালিকাবধূতে, যখন মাস্টারমশাইকে সকালবেলা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ছাদ থেকে অনুপ কুমার এরা দেখছেন, তখন ওই দূরে কুয়াশার মধ্যে মাস্টারমশাই আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছেন। তুমি সঞ্জয়, এই সময় তনুবাবুর সঙ্গে কাজ করে সত্যি আনন্দ পেয়েছি, তুমি দেখবে। আমি সুব্রতদার কথা বলছি না, এখন তুমি যদি বলো অপরাজিত, সেখানে তো আমি যেতে পারবো না, কিন্তু আমি কিন্তু চেষ্টা করেছিলাম। তোমরা ভাই সেটা আমার কে বলছে আপনাকে চেষ্টা করেননি? বলছে না, আসলে অনেকে না খেয়াল করে না, এই জায়গাগুলো কিন্তু সত্যিই করেছিলাম। যেমন উনি খুব পছন্দ করতেন তপন সিংয়ের হুইল চেয়ারের ছবির ইনডোর আলো, বলতেন এগুলো চেষ্টা করেছিলাম, এগুলো তোমরা দেখো না, তোমরা শুধু এখন মানিকদার ছবি আর ঋত্বিকবাবুর ছবি নিয়ে কথা বলবে, তাহলে কি করে হবে? একটু দেখো, এই অন্যান্য পরিচালকরা এগুলো করেন, এবং সেই করাগুলোর মধ্যে তুমি দেখবে অনেক সময় ক্যামেরাম্যানই ছবিকে দাঁড় করিয়ে দিচ্ছেন। আসলে সত্যি ক্যামেরাম্যান তো উৎপাদন তো ঠিকই বলছিল যে ক্যামেরাম্যান তো অনেক সময় ছবিকে দাঁড় করিয়ে দেন। কেন যে নেস্তর আলমান্দ্রাস, তো ইনি একটা কথা বলেছেন, সেটা খুব সুন্দর কথা, এবং সেটা সৌমেন্দু রায় কেন যে কোনো সিনেমাটোগ্রাফারই খুব করবেন, যে ক্যামেরাম্যান প্রথম দর্শক, তিনি দৃশ্যের কৌমার্য মোচন করেন। এই যে ক্যামেরাম্যান লুক থ্রু করলেন, দৃশ্য তো প্রথম অন্য হলো, কারণ আমরা যা দেখছি সে তো খালি চোখে দেখছি, সিইং, তো সিনেমা যা দেখছি তা তো রিপ্রেজেন্টেশন। এই যে রূপ এবং প্রতিরূপায়ন, এর মধ্যে যে তফাৎটা ঘটছে, সেটা ঘটছে নেস্তর আলমান্দাসের জন্য, রাহুল কুতারের জন্য, সৌমেন্দু রায়ের জন্য, বা দীনেন গুপ্তর জন্য, বা দিলীপ মুখোপাধ্যায়দের জন্য, বা অজয় করের জন্য। এই যে তফাৎটা ঘটবে, সেটা পরিচালক যেটা বলছেন সেই অনুযায়ী করে দিতে হবে। এটা তো শুধু বই পড়ে হবে না, বই পড়লেও তার কী করে হয় জিনিসটা, সেইটা দেখতে হবে। যেমন এই যে সদ্গতি কথা বলছে, সদ্গতি যখন সকাল হচ্ছে, যখন ওমপুরীকে টেনে নিয়ে যাচ্ছে, তখন যে সকালের আলোটা, এটা সৌমেন্দ্রদা বলেন এই আলো তৈরি করার জন্য মানিকদা পাগল হয়ে গিয়েছেন।
এই আলোটা তৈরি করার মধ্যে যে আনন্দ আছে, প্রায় এরম বলা যে এবার হয়েছে তো। এই জিনিস করা, বুঝলে সঞ্জয়, এই আনন্দগুলো জীবনে পেয়ে গেছি। আর বৃদ্ধের এই বিনয় এবং এই আনন্দ পাওয়া, উনি নিজে কখনো আমি এটা করেছি বলতেই চাইতেন না। এইটা আমার আজকে মনে পড়ে যে আজকে আমরা যারা অনেকেই পুচকে তারা এমনটা করি যে আমার সিগনেচার স্টাইল, আমার সেই। আর এখানে শুভেন্দু রায় অন্তত বিরাট মাপের পরিচালকদের চোখের সামনে দেখেছেন, খুব নিন্দে কারুরই করতেন না, দু একটা করতেন, সেগুলো তো উনি নেই যখন, সেগুলোর কথা একদমই বলা উচিত না। আর উনি কখনোই লিখিতভাবে কারোর নিন্দা করেননি, প্রশংসা ছাড়া। কিন্তু এখন মনে হয় যে সৌমেন্দু রায়ের কাছ থেকে মানুষের যা শেখার, তা হচ্ছে বিরাট ব্যক্তি সত্ত্বেও ওই সংযম। আমার এখনও মনে পড়ে যতদিন সুস্থ ছিলেন কীভাবে সপ্তর্ষির নতলা থেকে নেমে অ্যান্ডারসন ক্লাবে সাঁতার কাটতে যেতেন, স্বাস্থ্য রক্ষার জন্য মজা করে কফি খেতেন, চা খেতেন, রসিকতা করতেন। তারপর ওই আমাদের রূপকলা কেন্দ্রে হাওয়াই চটি পরে চলাচল নিয়ম ছিল, সেই হাওয়াই চটি পরে একটা করিডোর ধরে হেঁটে চলে যাচ্ছেন। আজ সবই অতীত হয়ে গেল আসলে বাংলা। কিন্তু ঠিকই বলেছে যে কিছুই অতীত হয় না, সময় আবার ফিরে আসে। যখনই আমরা এই ছবিগুলো দেখব, পলাতক, বালিকাবধূ, তিনকন্যা, কি আলোর পিপাসা, কিংবা এই যে বরুণচন্দ্র বসে আছেন, সীমাবদ্ধ, এগুলো, তখনই সৌমেন্দু রায়ের কথা মনে পড়বে, তখনই সৌমেন্দু রায় ফিরে আসবেন। আমরা আবারও সমৃদ্ধ হলাম শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায়। অনেক রকম কথা শুনতে মনে পড়ছিল। বালিকাবধূর কথা বললেন, আহা, সেই প্রথম মৌসুমী মুখোপাধ্যায়কে যখন দেখাচ্ছেন সৌমেন্দু রায়ই দেখাচ্ছেন বলবো, আমাদেরও তখন অল্প বয়স, সেই স্মৃতি এখনও ভোলা যায় না। অথবা চিড়িয়াখানা ছবিতে আমার এখনও মনে পড়ে, ছোটোবেলায় দেখেছি আমি প্রথম দেখাটা, তখন তো আমাদের অল্প বয়স, খুব বেশি বয়স নয়। চিড়িয়াখানা ছবিতে যখন প্রথম গোলাপ কলোনি দেখলাম, কি আশ্চর্য, কি অদ্ভুত একটা অন্ধকার ছায়াচ্ছন্ন মনে হচ্ছে, সেটা এখন মানে অন্যরকম লাগে। মনে হয় যে এটার টেকনিক্যাল ব্যাপার তো আমি কিছু জানি না, কিন্তু দেখার সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল আর কি। এবারে আরেকজনকে একটু ডাকবো, শ্রী বরুণচন্দ্র মহাশয়। তিনি আবার শুধুমাত্র বরুণচন্দ্র আমরা সবাই তার পরিচয় আর নতুন করে দেওয়ার নেই, শুধু একটা পরিচয় একটুখানি দিই। তিনি সৌমেন্দু রায়ের প্রতিবেশীও বটে, মানে হয়তো রোজকার আড্ডাটা তার সঙ্গেই হতো। কাজী বরুণচন্দ্রকে আমি একটু অনুরোধ করব যে উনি যদি দুটো কথা বলেন। আপনি তো টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে বললেন, আমার সবসময় কালুদাকে মনে হয়, আমি সৌমেন্দুদা পরের দিকে আর বলতাম না, কেননা আমি নতলায় থাকি, উনি 12 তলায় থাকেন, এই সিঁড়ি ভাঙার অঙ্ক আর কি। সৌমেন্দুদার সঙ্গে মানুষ হিসাবে অনেক বেশি দেখা সাক্ষাৎ। একটা অদ্ভুত নিয়ম, আমি জানি না, উনি একটা সময় যথেষ্ট পান করতেন এবং তার সেগুলো আমি দোষের একেবারেই মনে করি না, কেননা কাজের যদি ব্যাঘাত না হয় তাহলে পরে আমি ড্রিঙ্ক করার মধ্যে আমি একেবারেই অন্যায় কিছু মনে করি না। এবং আমার সঙ্গে কিন্তু ড্রিঙ্কিংয়ের সম্পর্ক ছিল না, যেটা ছিল সেটা আমার আগের ছবিটাতে প্রতিদ্বন্দ্বী, তাতে তিনু আনন্দ বম্বে থেকে এসছে, একদম মানিকদা কাজ শিখছে, আর তারপরে সন্ধেবেলা সুন্দর, তিনু আর রায়দা, এই আর কি, কালুদা। এটা খুব একটা ভালো জমতো বলে আমার ধারণা, যদিও আমি তার মধ্যে তখন হয়তো ঢুকিনি আর ওই জায়গাটাতে। তারপর যখন সীমাবদ্ধ করলাম তখন দেখলাম ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে। সেটা আমারই দোষ, আমি আসলে বুঝতেই পারিনি যে আমার আগের যিনি নায়ক ছিলেন, হি ওয়াজ এ পিপলস ম্যান,
ও সুন্দর ওই অন্যরা যেখানে মানে ইউনিট কাজ মানে খায় দুপুরবেলায় ওখানে চলে যেত। আমি কখনো আমি জানি না যে ব্যাপারটা কি আর কি। তো বৌদি আমাকে বললেন তুমি এখানেই থাকো, তুমি এখানেই থাকো। আমি জানি না, হয়তো মনে হতো যে শর্মিলার সঙ্গে অভিনয় করতে গিয়ে হাত পা কেঁপে যাবে, থরথর করে কাঁপবো, তারপরে শর্মিলার সঙ্গে একটু বেশি সময় কাটাক, কেননা শর্মিলা বৌদির সঙ্গেই খাবেন, তাহলে আমিও বৌদির সঙ্গে খাই। আমি দেখলাম যে একটা ডিস্টেন্স তৈরি হলো ইউনিটের সঙ্গে। এবারটা কে যে মানে আগের তো সুন্দরদা তো সুন্দরদা মানে একদম মাই ডিয়ার লোক, আর সব সময় মানিকদার সঙ্গে পটার পটার করে কথা বলে, ইংরেজিতে কথা বলে, আর বৌদি তো একবারে মানে আমি সেটা বুঝতে পারিনি যে মানে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে। কিন্তু সেটা আমি পরে সন্দেহ করেছি, আমি জানি না এটা সত্যি মিথ্যে কিনা। সেটা হচ্ছে যে মানিকদা চাইতেন আমি আলাদা থাকি, মানে একটা উচ্চ ঘর, ওই একটা এক্সিকিউটিভ, ওই ওয়াই শুড হি স্পেন্ড টাইম উইথ দ্য প্রোলেটারিয়েট, মানে ওটা থাক, এর মধ্যে থাক। আর উনিও বোধহয় মনে করতেন যে রিঙ্কুর সঙ্গে অভিনয় করতে গেলে ওর একটা আসবে, একটা কিছু গণ্ডগোল হতে পারে, তো ওর সঙ্গে সময় কাটাক, তাহলে পরে অনেক ন্যাচারাল হবে ওর সঙ্গে সিনগুলো। আমার কিন্তু সেরকম কিছুই মনে হয়নি, একেবারেই না। এবং উনি এক সময় চাইতেন না যে মানে আমি সবার সঙ্গে কথা বলি। হি ইউজ টু থ্রো পিপল আউট, মানে যারা আমার অফিস থেকে আসতেন ক্ল্যারিয়ন থেকে, তাদের পরের দিকে সবাইকে না করে দিয়েছিলেন। আমি দেখলাম যে হঠাৎ দেখলাম যে ক্ল্যারিয়নের লোকজন আসছেই না। এনিওয়ে, উই আর জাস্ট ডাইগ্রেসিং। কালুদা আমার সবসময় দেখা হয়, এবং সবচেয়ে বেশি দেখা হতো লিফটেতে। ওই বলে না মানে ক্লোজেস্ট টু দ্য চার্চ ফাদার, কি ক্লোজার টু দ্য চার্চ ফাদার ফ্রম দ্য গড। মানে কালুদার বাড়িতে আমি যখন মানে একদম তরতাজা উনি, খুব কম গেছি, কিন্তু সব সময় ওই দেখা হতো। আর আমি যখন হাঁটতে বেরোচ্ছি উনি তখন হেঁটে ফিরছেন। এবং হেঁটে কোথার থেকে ফিরছেন বলে, না একটা বাঁ পায়ে একটা ওই নি ক্যাপটা লাগিয়েছেন, আর ওই একটা ওয়াকিং শু, খুব সম্ভবত কেডসি পরতেন মনে হয়, হাফ প্যান্ট পরা, একটা টি শার্ট। বলে বাবা, বাবু এখন বেরোচ্ছেন হাঁটতে। বলে তুমি? আমার হাঁটা, হেঁটে গেছি লেকে, ওখানে গিয়ে চান করেছি, একটা কাঁধে ঝোলা রয়েছে, ওখানে লেকে গিয়ে চান করেছি, তারপরে আবার হেঁটে ফিরেছি চা খেয়ে, আর আপনি এখন হাঁটতে বেরোচ্ছেন। কিন্তু মানে আই ডোন্ট নো, হি ওয়াজ স্টিল ড্রিঙ্কিং, কিন্তু ওই সময় ওদের ওই 6টা 5:30 এরকম সময় তো ওঠা। আর ওরা দুজনে থাকতেন, দুই ভাই, দুজনে কেউই মানে বিয়ে করেননি, অকৃতদার। একটা কুকুর ছিল, একটা সাদা পমেরেনিয়ান, খুব সম্ভবত। অসম্ভব রকম যত্ন করা হতো সেই সাদা কুকুরটাকে, দুজনেই, মানে একেবারে অ্যাবসলিউটলি মানে পুত্রতুল্য। সেটা একটা দিন ওই নিয়ে হাঁটতে বেরোনো কুকুরটাকে, তারও তো একটা প্রাতকৃত্যর ব্যাপার ট্যাপার রয়েছে তো আর কি, মানে তো সেইটা করে ফিরে আসা। হি ওয়াজ এ কাইন্ড অফ, কি বলবো, ওই একা সংসার। তারপর দাদা চলে গেলেন,
which was a big shock to him, I think. Immediate দাদাজি, যারা দুজনে একসঙ্গে থাকতেন আর কি সপ্তপরিণীতে। দাদা চলে যাওয়াতে কিন্তু আমার মনে হয় প্রথম একটা সাংঘাতিক রকম আঘাত এলো। তখন যে কথাবার্তা কমে গিয়েছিল তা নয়, কিন্তু পরের দিকে কথাবার্তা অনেক কমে গেল। আমি যখনই যাই, ও কেমন আছো, বসো 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 বসো, কিন্তু কথা আর বিশেষ বলছেন না। আমি একটা ওই কোভিডের সময় সত্যজিৎ রায়ের উপরে, মানিকদার উপরে একটা বই লিখেছিলাম। তো আমার মনে হয়েছিল যে আমার মানিকদার ক্যামেরার ব্যাপার নিয়ে কালুদার কাছে আমার জানার অনেক রয়েছে কিছু, এবং সো আই ইউজ টু ফ্রিকুয়েন্ট দ্যাট। ওই কিছুক্ষণ কথা বলেই না, তারপরেই একটা কীরকম মানে বোধহয় হাঁপ ধরে যাচ্ছিল নাকি না, খুব একটা কথা বলতে, আর তারপরে ভালো লাগছে, ওই তো বললাম তো, ঠিক আছে ওই। বাট আই মানে খুব কতগুলো ইম্পর্ট্যান্ট ব্যাপার ওই বইটার। আই গট দি, কি বলবো, দ্য সাপোর্ট অফ, আমার যেটা মনে হয়েছিল আমার মতন মানে অজ্ঞ লোকের, সেগুলো আই ওয়ান্টেড টু ভেরিফাই উইথ হিম যে আমি কি ঠিক লাইনে ভাবছি এই ক্যামেরাগ্রাফির, সিনেমাটোগ্রাফির ব্যাপারটা। হ্যাঁ, একদমই ঠিক ভেবেছ, বিকজ মানিকদা wasn't in favor of using the zoom lens or the tele lens unnecessarily. And you were right, he was more of a classical cinematographer. ক্যামেরাটা এখানে বসতে চাইছে, হাঁটাচলা করতে চাননি। কিন্তু I have heard it countless, hundreds of thousands of times. You must have also heard, ক্যামেরাটা এইখানে বসতে চাইছে। ক্যামেরাটা বসে থাকবে, লোকজন অভিনয় করবে, ক্যামেরা অভিনয় করবে না। Camera would create the illusion that it is happening in your life and you will forget the camera. That was মানিকদার। এবং সৌমিন্দ্রদা বললেন, একদম ঠিক বলেছ। মানে উনি মানে ক্যামেরার যে কারসাজি আদৌ সাংঘাতিক রকম প্রয়োজন না হলে পরে উনি কিন্তু চাইতেন না। লাইক ট্রলি, মানে মানিকদার কটা ছবিতে খুব ইম্পর্টেন্ট ট্রলির কাজ রয়েছে, কটা, খুব মুষ্টিমেয়। ডেফিনেটলি অশ্বনী সংকেতে রয়েছে, আর বাবা সাংঘাতিক রকম হচ্ছে অপরাজিত। ওই যখন ও ছেলে স্মরণ ফিরে এলো, মা ওই দিক দিয়ে ঘুরে, ক্যামেরা কিন্তু ওকে ফলো করেনি, এদিক দিয়ে ঢুকলো, একদম বাইরে দিয়ে করতে 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 পেছন দিক থেকে বেরিয়ে এলো চারুলাতে। কিন্তু unless it was imperative, Manikda wouldn't want to move the camera, which is the classical cameraman's aim. আমি পরে জানলাম আর কি যে রয়্যাল সিনেমাটোগ্রাফার, মানে এই সেটা বিলেতে শেখানো হয়, 2 বছর না 2.5 বছরের কোর্স। আমার এক জানাশোনা ছেলে ওখানে করে এসেছিল কোর্সটা। ও বললে যে, বরুণদা, first exercise we got was you have to tell a half an hour story. You have to shoot a half an hour edited story without moving the camera. You cannot use a telelens, you cannot use a zoom lens, you can't pan, you can't tilt up, you can't tilt down, nothing. The camera will be a fixed lens. You can change the lens, you are at liberty to do so, but the entire story will have to be told through a still camera. It's virtually still camera, it's not moving anywhere.
বলে দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং ইউ আর টট, হাউ ক্যান আই টেল আ স্টোরি উইদাউট মুভিং দ্য ক্যামেরা। ক্যামেরা মুভ করলে পরে তো সবাই হতে পারে। কালুদা বললেন, একদম ঠিক বলেছো তুমি। হি ডিডন্ট ওয়ান্ট টু, হি ওয়াজ এ ক্লাসিক্যাল ক্যামেরাম্যান। ওগুলো বাইরের ছবিগুলো দেখে 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 ওরকম হয়েছে। সো on very important points, lest I make an ass of myself, যে মানে trying to say যে মানিক দা এটা করতেন বা ওটা করতেন, so I had it মানে endorsed by কালুদা। তাই আমার মনে হলো যে না, তাহলে ঠিকই ভেবেছিলাম আমি তাহলে মানিকদার সিনেমাটোগ্রাফি সম্বন্ধে। তারপরে শেষের দিকে না কথা প্রায় সব বন্ধ হয়ে গেল, কিন্তু আমি কালুদার অন্য একটা রূপ, যেটা আপনি খুব ভালো বুঝবেন, ওর ছাত্ররা চারুকলার না রূপকলার। আমি দু একজন ছাত্রর সঙ্গে ছবিতে কাজ করেছি, মানে তারা ডেকেছেন আমাকে যে আপনি যদি আমার শর্ট ফিল্মেতে যদি অভিনয় করেন। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে মানে সৌমেন্দুদাকে ভগবান বলে মানত। দিস আই হ্যাভ সিন অ্যান্ড আই হ্যাভ ফেল্ট। মানে সৌমেন্দুদা বলা মাত্রই না মানে ওই প্রায় অ্যাটেনশন হয়ে যাওয়ার মতন আর কি, ওর কথা কারোর সঙ্গে তুলনা হয় না। That, I think, is the true hallmark of কালুদা। অন্যের চোখে দেখতে পাওয়া যে কালুদা কী রকম ছিলেন। Nobody better to say that than his students. And they worshipped him. আমার সেটাই সবচেয়ে বড় মনে হয় যে কালুদার সম্বন্ধে। His students absolutely worshipped him. Thank you. Thank you very much. অনেক ধন্যবাদ বরুণদা। কিছু ব্যক্তিগত কথা, কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ শুনতে পেলাম, যেটা মানে এই যে কালুদা নামটা আমার কাছে অন্তত নতুন। এই কথাটা শুনে খুব অন্যরকম লাগে আর কি। একটি মানুষকে অন্যভাবে দেখেছি, তাকে একটা অন্য পরিচয়, অন্য এক আলোতে দেখতে অন্যরকম লাগে আর কি। এবারে আমি একটু শেখর দাসকে পরিচয় আলাদা করে দেবার কিছু নেই, উনি বিশিষ্ট চিত্র পরিচালক এবং তার বাইরে অন্যান্য পরিচয় তো রয়েইছে। আমি ওনাকে বলবো, এবার ওনার থেকে আমরা কিছু শুনবো। নমস্কার, আমার সঙ্গে বরুণদার অনেকদিন পর দেখা হলো। বরুণদা খুব প্রশ্রয় দেন, বরুণদাও দেন, সৌমিত্রদা খুব দিতেন আউটডোরে, অনেক গল্প, অনেক কাহিনী। আচ্ছা, আমি না ওনার পড়শীও নই, আমি ওনার সঙ্গে কাজ করার সুযোগও হয়নি, হবার কথাও নয়, কিন্তু আমার সুযোগ হয়েছে, খুব সৌভাগ্য যে আমাদের যেখানে আমরা প্রাথমিক একটা পড়াশোনা শুরু করেছিলাম, যখন ফাদার ওব্রেস সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে নিয়ে যান রফি আহমেদ কিদওয়াই রোডে, 3টে ডিপার্টমেন্ট শুরু হয়েছিল। একটা সাউন্ড ডিপার্টমেন্ট, একটা ফটোগ্রাফি, আর একটা হচ্ছে লাইব্রেরি। তো প্রথম 6 মাস সুব্রতদা চার্জ নিয়েছিলেন, আমরা প্র্যাকটিক্যালি ঝাঁপিয়ে পড়েছিলাম আর কি। স্টিল ফটোগ্রাফি বাই দ্য ওয়ে, এবং ডার্করুম, ফিল্টার, টেকনোলজি, ফিজিক্স, লাইট, কেমিস্ট্রি ল্যাব। এইখানে এটা হচ্ছে সম্ভবত অশনি সংকেতের পুরস্কারের আগে। তো ওই সময় সৌমেন্দুদা বা রায়দা বা কালুদা 3টি নামে পরিচিত, উনি কয়েকবার এসেছেন। কিন্তু যেটা আজকে আমি যে এসেছি তার টানটা অনেকটাই এখন সত্যজিৎ 17-18 বছর আরও বেশি হবে, এবং আমরা খুব 2 বছর হয়নি, 2 বছর হয়নি আর্থিক কারণে। সোমনাথ বলল আবার নাকি হবে, তো আর এলে খুব ভালো লাগতো। তপসিকে দেখতে পাচ্ছি না, প্যাকেট ট্যাকেটও আমরা পাচ্ছিলাম তপসের আনুকূল্যে শেষের দিকে। আমরা অনেকে রীতিমতো রেগুলার আসতাম, প্রদীপদা চলে গেছেন, বিভাসদা কাজ দেখতে পাচ্ছি না, কলকাতার বাইরে না থাকলে আমরা খুব পরিচিত মুখ এই আসরে। আর সৌমেন্দুদা যে অপরিসীম, যেটা সঞ্জয় স্যার বলছিলেন, বরুণদাও বলছিলেন,
কি যে অসামান্য মানে সম্মান করতেন সত্যজিৎ রায়কে, এবং আপত্য স্নেহ বলা যায় সোমনাথকে। হুইল চেয়ারে এসেছিলেন একবার, 2 বছর মাত্র পাইনি, তার আগে পর্যন্ত এসেছেন, ভাবা যায় না। আমি বরুণদার বাড়ি গেছি সন্ধ্যেবেলার আড্ডায়, হয়তো ভেবেছি যাব, কিন্তু আমার না ভালো লাগে না এই যে ট্রানজিট পিরিয়ডটা মানুষের জীবনের 80-টাশির পর। বা দেখুন ওই যে বিখ্যাত নাটক আন্তন চেকোভের সোয়ান সং, পাদপ্রদীপ থেকে সরে যাওয়ার যে একটা একাকিত্ব, সেটা সকলের জীবনে আমাদের ছাড়া রাস্তা নেই কিছু। একবার সৌমিত্রদা কবি তো, বাইরে আউটডোরে বললাম, সৌমিত্রদা মৃত্যু ভয়ের ব্যাপারটা একটু বলবেন। কি সুন্দর বললেন আমি নেই, এটা আমি মাঝে মাঝে ভাবি। আচ্ছা, আমি নেই, আমার ইচ্ছা করলেও আমার অনেক সময় মনে হতো যাবো সৌমেন্দ্রদার কাছে ওপরে 12তলায়, তাও ভাবতাম কি বসে আছেন। একবার দেখা হয়েছিল লাইব্রেরি, আসতেন মাঝে মধ্যে, তখনও হাঁটতে পারছেন না, আমাকে শুধু বললেন পিঠে আমি হাত এগিয়ে দেবো, বললো না, বলে কী জানো আমার সঙ্গে যারা দেখা করতে যায় আমাকে নিয়ে ছবি তোলে, জানো তো, কোথায় দেয় বলো তো। আস্তে আস্তে কথা বলতেন তো খুব। তো যাই হোক, যেটা নিয়ে এমন একটা মানুষ এত হার্দ্য কণ্ঠে কথা বলতেন এবং অসম্ভব সুন্দর দেখতে ছিলেন। আমি আগের ছবি দেখেছি, মানে ধীরাজ ভট্টাচার্য, আমি একদম মজা করে, আমি তখন NT1 রেগুলার লিখি, নিয়মিত সিরিয়াল লিখি। তার কারণ হচ্ছে 8টার সময় যে কাগজ নিয়ে যাওয়া হলো স্টুডিও, দেখা গেলো কেউ আসেনি, পরে ঠিক হলো যে আমি পিছনে বসে লিখবো NT1। তো নিজেকে শেক্সপিয়ার মনে করতে আরম্ভ করলাম আর কি। তো ফেরার পথে আমি টেকনিশিয়ান স্টুডিও হয়ে ফিরতাম। ওখানে সোমেন্দুদা ইন্দ্রপুরী এবং দুটো জায়গায় মাঝে মধ্যে যেতেন, বেশ আড্ডার মেজাজ, উত্তর কলকাতার একটা আড্ডা আছে না খুব, সেইরকম একটা আড্ডার মেজাজে থাকতেন। কম কথা বললো, আমরা একটু হই হই করতাম। ওইখানে একদিন বলেই ফেললাম যে আপনি এত সুন্দর দেখতে ছিলেন সোমেন্দুদা, একটা মানে জলসাঘরের বিশ্বম্বর তো একটা রূপ, আপনার মধ্যে কিন্তু এই রূপটা রয়েছে, এরকম সুন্দর কেয়ার করা, ওই ছবি যা দেখেছি আর কি, খুব মেজাজি মানুষ মনে হয়। তখন অনেকে ঠাট্টা মশকরা করলেও উনি সহ্য করছিলেন। তো একদিন কি কথায় কথায় হলো, এই তরুণ মজুমদারের কথা খুব সুন্দর বলেছেন উনি। সেটা হচ্ছে ওই সময়ে উনি কিন্তু সত্যিই একটু ডিটেলে বলতেন, যেমন ওই যে প্রথম শটটা আলোর পিপাসায় যে ট্রলিটা হয়, 4 মিনিটের শট, কিন্তু 4 পয়েন্ট সামথিং আমাদের নেগেটিভে থাকতো 35-এ, সেটা গুণে করেছেন। কিন্তু একটু আছে শেখ আছে তা না, কিন্তু কিছু করার নেই, যেটা উৎপলদা বলছিলেন অ্যারিতে এটা থাকে অনেক সময়। কিন্তু এই তখন উনি বললেন যে দেখো এটা স্বাধীনতার নয়। তখন একবার বললেন যে রামানন্দ সেনগুপ্তের কথা বললেন, বা আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে সুব্রত আমি আনছি না এখন অন্য কারণে, তো তারপরে দীনেন গুপ্ত, তো উনি বললেন দেখো আমি বলবো গুরু কিন্তু আমার সুব্রতদাই। সুব্রতদার যে স্কুলিং, এটা খুব জরুরি। সুব্রতদার স্কুলিংটা আমি কিন্তু নিয়েছি, এবং আমি পরে বললাম সেটা কীরকম, বলে দেখো সুব্রতদা না আন্ডারটোনে কাজ করতে ভালোবাসতেন। এইটা না একটা মানে এই সাদগাতি আমরা যখন দেখি, ওটা ইচ্ছা করলে অনেক বেশি উজ্জ্বল করা যেত বোম্বাই ছবির রুলে আর কি। এমনকি আমার খুব প্রিয় ছবি এর কাজ সৌমেন্দুদা, আমি বারবার দেখি, সোনার কেল্লা, এত ভালো, আর ওখানে টেম্পারেচার এত ভ্যারি করে, রাজস্থানের ওইসব অঞ্চলে এত সুন্দর, ভাবা যায় না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পৃথিবী জুড়ে কোনো দিন কেউ খুব একটা স্বীকৃতি পাননি। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে সুব্রত মিত্র। 10টা ছবি করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে, একটিও স্বীকৃতি পায়নি, রাষ্ট্রীয় স্বীকৃতি। নিউ দিল্লি টাইমস রঙিন ছবি পেল, হ্যাঁ, রমেশ শর্মা। সৌমেন্দুদা 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন, কালারে পেলেন। এখানে না, বিদেশেও গুনার ফিশার কোনো স্বীকৃতিই পাননি, বার্গম্যানের প্রথম দিকের ক্যামেরাম্যান। সোয়েন নিকভেস্ট যখন পেলেন কোথায়, ক্রাইজ অ্যান্ড হুইসপার্স, কত পরে পাচ্ছেন, সব রঙে। কিন্তু আমাদের ভিকে মূর্তি এখানের কি কাজ, একটা স্বাধীনতা যোদ্ধা ভায়োলিন বাজাতেন জেলখানায় বসে, যেমন পাগল তার ডিরেক্টর তেমনই তিনি, কি কাজ, চৌদবিকা চাঁদ, আলো গিয়ে পিয়াসা, তারপরে কাগজ কি ফুল। তখন ফিল্ম ফেয়ারের একটা অ্যাওয়ার্ড ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেউ স্বীকৃতি দিত না তখনকার দিনে, কেউ চোখে দেখতই না। গ্রেগ টোল্যান্ডের মতো ক্যামেরাম্যান, অসন ওয়েলসের, কিচ্ছু পায়নি জীবনে। কি অদ্ভুত, মানে আমার ভালো লাগে না জিনিসটা দেখতে, কেন ধরতে পারতো না, কেন অ্যাওয়ার্ড দেওয়া হতো না। এখন যে চারুলতাটা রেস্টোর্ড ভার্সন আছে, আপনারা যদি এখন কেউ দেখে থাকেন, কি যে অনবদ্য কাজ করেছিলেন এই বংশীচন্দ্র গুপ্ত এবং সুব্রত মিত্র,
কি অসাধারণ প্রিন্ট। ওই যে ঝড়ের আগে আলোটা কমে যাচ্ছে, এত ভালো আমরা লাইট হাউসেও দেখিনি চারুলতায়। যখন আসবে অমল ঢুকছে ঝড়ের আগে, এই যে থপ করে আলোটা চলে যাচ্ছে, আবার যখন চারু ঘুরছে আলোটা আবার ফিরে আসছে মুখের ওপরে, আরে হরে মুরারের ওখানে কি ভালো বরুণদা, বোঝা যায় কি কাজ, প্যারামাউন্ট কাজ হয়েছিল তখনকার আমলে। এবং বংশীদার কাজ, উফ, মানে থার্ড লেভেল অবধি দেখা যাচ্ছে। জানলায় যখন মাধবী যাচ্ছেন বাইরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সেই পাখিটি এখনও আছে, ওখান থেকে বেরিয়ে রয়েছে। আমরা ব্যাক অ্যান্ড হোয়াইটের এত ভালো ভালো কাজ, ওই যে সপ্তপদীর প্রথম শট অজয় করে, কি অনবদ্য ছাত্রদের দেখাই আমরা যে দেখো কি টানা শটটা নিচ্ছে। বা পরে যখন অন্যান্য অনেক কাজ ওরা করেছেন যার কোনো স্বীকৃতি কিন্তু সেইভাবে ওরা পাননি। অনেক, এমনকি রাধু কর্মকে সবাই রাজ কাপুরের সঙ্গে বলে, কিন্তু কত ভালো কাজ করেছেন। কমল বোস কাজ করেছেন বিমল রায়ের সঙ্গে। শৈলজা চট্টোপাধ্যায়, এই যে ট্রলি ট্র্যাকের কথা হচ্ছিল, মাস্টার ট্রলি 22শে শ্রাবণ, ওই ঝড়ের যে বিখ্যাত শট যেসব ভেঙে চুরমার হয়ে যাবে, কি ভালো কাজ, ভাবা যায় না আর কি। কিন্তু আমরা সেই অর্থে তো কিছু আমরা পাই না, স্বীকৃতি পাইনি। অথচ একটা চলে যাওয়ার পর সৌমেন্দুদা একটা বাজে বিতর্ক, হঠাৎ আমি জানতে পারলাম ফেসবুকে কী সব হচ্ছে, প্রচণ্ড নাড়াচাড়া চলছে। দেখুন, আমি পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে দেখেছি, অনেকবার গেছি। সেই রাহুল দ্রাবিড় বলেছিল নেক্সট টু গড নাকি বলেছিল না সৌরভ গাঙ্গুলিকে, ওখানে না সৌমেন্দু একে সুব্রত মিত্রকে ওখান থেকে সরানো যাবে না। সুব্রত মিত্র জীবিতকালে 36-38 বছরে মাত্র 16টা ছবি করেছেন, উনি ভগবানেরও ওপরে। ওখান থেকে ঋত্বিক ঘটককে সরানো যাবে না। আমি লাস্ট যখন গেছি এত বড় করে দেয়ালে আঁকা, মানে ওই স্তরে ওরা বসে রয়েছেন। দে অ্যাকনলেজ দ্য গ্রেট ওয়ার্ক অফ সুব্রত মিত্র ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নট কালার। এবং গোপী গায়েন বাঘা বাইন, কি চ্যালেঞ্জিং কাজ, ভাবা যায় না, কতগুলো জায়গা, এমনকি সীমাবদ্ধ, যে কি চমৎকার কাজগুলো উনি করেছেন। তখন কোথায় অ্যাওয়ার্ড, কি বৃত্তান্ত, কিছুই তো নেই। আমার তো খুব ভালো লাগে গোপী গায়েন বাঘা বাইনের কাজ। আমার তো মনে হয় না মণিহারে, আমি সুব্রতদাকে ঠাট্টা করে জিজ্ঞেসই করেছিলাম, মণিহারার কাজ থেকে আমার কখনো মনে হয় আর বেটার কিছু করা যায়। আমার তো মনে হচ্ছে সুন্দর, মানে অপূর্ব মণিহারার কাজ। সুতরাং সৌমেন্দুদার সঙ্গে এই যে একটা বাজে বিতর্ক শুরু করে দিল, যে যার নিজের জায়গায় আছেন। সৌমেন্দুদা, আমরা যখন সত্যজিৎ রায় চলে গেলেন, পাশে সৌমিত্র চট্টোপাধ্যায় যে বিখ্যাত ছবি, নিশ্চয়ই খুব ভালো। আমার তো মাঝে মাঝে মনে হয় দলের অনেকেই ছিলেন যারা প্রথম থেকে শেষ অবধি, শেষ দিন পর্যন্ত ছিলেন। সৌমেন্দুদা তাদের একজন, যেমন অনিলবাবু ছিলেন, পুনুদা ছিলেন যাদেরকে আমরা চিনি, এরকম অনেকেই ছিলেন। তো সৌমেন্দু তাদের মধ্যে এরকম লয়াল, শ্রদ্ধায় অবনত। ওই যে বৃষ্টি হয়েছিল সদ্গতিতে, বললেন দেখো বৃষ্টি যে হবে আমরা জানতাম না, তো দূরে মেঘ, যেমন আমাদের যোগাযোগে হলো, দৌড় করালাম, মনে আছে, দূরে মেঘ দেখে বললাম দৌড়তে হবে, ওই রকম হলো। তো বললো 4টে টেক করেছে ওই বৃষ্টির মধ্যে, কিন্তু বললেন মানিকদার লাক। এই অসাধারণ। পোস্টমাস্টারের যে কাদা যে একদিন গল্প করছিলেন, যে ও কি হবে আমরা জানি, এসব ভেসে যাবে নাকি বুঝতে পারছি না, তখন ঠিক করলে এর মধ্যেই শট নেওয়া হবে, দেখা যাক। বলে কিভাবে যে হয়েছে জানো না, কিন্তু জুড়ে দিতেন এইটা কিন্তু মানিকদার লাক। কখনো বলতেন না আমি করেছি। সো দিস সামহাউ ডিফাইন্স এ ম্যান, আ হাম্বল ম্যান। থ্রু আউট যিনি কাজ করেছেন, কো আর্টিস্ট হিসেবে, সহশিল্পী হিসেবে কাজ করেছেন। ঘরে বাইরের আউটডোরে আমি ছিলাম কয়েকদিন, কাছ থেকে দেখেছি। তখন উনিও পাইপ এরিন মোর, একদিন দেখলাম রায় বলতেন, সত্যজিৎ রায় কী আছে তোমাকে দাও তো একটু। আমরা সব একসঙ্গে দাঁড়িয়ে, আমি ভিক্টর খাচ্ছিলাম ওই সকালে, তো টোব্যাকো নিয়ে গিয়ে দিলেন, নিয়ে গিয়ে বললেন এই না এটা নিন। বললো কি টোব্যাকো ঠিক আছে? বললো হ্যাঁ। তখন পাইপের তো বারণ, তো ওই পাইপটা না কে করেন। তো যাই হোক, অনেক গল্প, অনেক কাহিনী আছে, যেটুকু পরিচয় আর কি, সেইটুকু থেকে আমাদের শ্রদ্ধা থাকবে। আমি সোমনাথ আবার এখন সত্যজিৎ করবেন যখন বলছেন, আমরা একটু উত্তেজিত যে আবার আসবো আমরা, ওই মে জুন মাসে আমাদের আবার দেখা হবে, এবং সেই সূত্রে আবার আমরা সৌমেন্দুদাকে স্মরণ করব। বোধহয় পৃথিবীতে আর কোনো দেশে
মৃত্যু এবং মরণ নিয়ে, ওপার নিয়ে এত ভাবনা চিন্তা বোধহয় হয়নি। আই এম শিওর যেখানেই সৌমেন্দুদা থাকুন অসম্ভব ভালো আছেন। থ্যাংক ইউ, নমস্কার। ধন্যবাদ শেখরদা আপনার স্মৃতিচারণার জন্য, আমাদেরও সকলেরই খুব ভালো লাগলো। এবারে আমি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, হয়তো তিনিও সৌমেন্দুদার সঙ্গে কাজ করে এসেছেন, কাজেই তার কিছু স্মৃতি, হয়তো ছোটোবেলার স্মৃতি, কিন্তু তবুও শুনি আমরা একটু। না, আমার তো তখন 14 বছর বয়স, আমি আর কি সৌমেন্দ্র রায় বুঝবো টুঝবো না। আমি দেখতাম স্টুডিওতে সবাই রায়দা রায়দা করতো, তাই হয়তো আমাদের নামটাই রায়দা, আমি ভাবলাম রায়দা বলি। তারপরে বাবুদা হঠাৎ রায় কাকু, ও আচ্ছা, তাহলে রায়দা নাম নয়, রায় কাকু। আমি সেই থেকে রায় কাকু বলতে আরম্ভ করলাম। আর জেঠু বলতো রায়। তো ওয়ান রে ইজ টু টেল দ্য আদার রে রে, সব আলোর রশ্মি আর কি, মানে একদিকে একটা রে, আরেকদিকে আরেকটা রে। তো এই যে লাখের কথা বলছিল, সোনারকেল্লাতে ওই ন্যাশনাল বার্ড, হঠাৎ একটা ময়ূরকে পাওয়া গেল, ওটা কিন্তু লাক ফ্যাক্টর। ময়ূরটা খুব সুন্দর অভিনয় করলো, ক্যামেরার সামনে ফ্রেমের মধ্যে থাকলো, জোনের মধ্যে থাকলো, পালিয়ে গেলেও কিছু করার ছিল না। সেটা লাস্ট শটেও ছিল, যেখানে মানে আমাদের মানে কুশল কাঁদছে, আমি দৌড়চ্ছি, ফেলুদা দৌড়চ্ছে, বন্দুক দিয়ে মারা হচ্ছে, ময়ূর দৌড় করছে, নকল ডাক্তার হাজরা দৌড়চ্ছে, সিংজি চলে আসছে। ওই যে পুরো ব্যাপারটা শুনেছি নাকি এটা নাকি একটা পৃথিবীর রেকর্ড সৃষ্টিকারী ক্যামেরা পরিচালনা, ইন দ্য সেন্স লাইক বোধ হয় 3.5 ঘন্টা না 2.5 ঘন্টা না 3 ঘন্টা করে 76টা শট হয়েছে। তো জানি না, আমি তো গুড়িনি 76টা শট। তো রায় কাকু দৌড়াচ্ছে, কিন্তু রায় কাকুর সাথে কথা বলতে গেলে একজনের নাম, যখন রায় কাকু নেই, দুজনের মধ্যে খুব ঝগড়া হতো, আমি দেখতাম। মানে ঝগড়ার ভাষাটা আমি বুঝতে পারতাম না, কেন ওগুলো সব 45, 35, 50 এইসব কথা হতো। এইসব নাম্বার নিয়ে কিছু ব্যাপারে পরে বুঝেছিলাম, লেন্স ফেন্সে কিছু একটা ব্যাপার ট্যাপার আছে। সেটা হচ্ছে আমরা প্রফেসর বোস বলতাম, পূর্ণেন্দু বোস, ওর অ্যাসিস্ট্যান্ট। ওনার মধ্যে একটা প্রফেসরি ভাব ছিল, আর এই প্রফেসরি করতে গিয়ে রায় কাকুর সাথে মাঝে মাঝে খুব মিষ্টি ঝগড়া লাগতো। কারণ রায় কাকু এমনটা লোক যে গলাটা কখনো তুলতে শুনিনি আমি কখনো, এত মিষ্টি স্বভাবের লোক। বাট পূর্ণেন্দু কাকুর একটা রাগ হয়ে যাওয়ার ব্যাপার থাকতো, মানে ব্যাটারিটা লো হয়ে গেছে, মানে ব্যাটারিটা হয়তো আর সময় নেই, ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। এখানে বিরাট প্রশ্ন, ব্যাটারির দোষ, রায় কাকুর দোষ, ওর দোষ, কিংবা কোনো একজন কেয়ারটেকারের দোষ, সব দোষের অঙ্ক করতে করতে সোনারকেল্লায় লাঠি স্টেশনে, যেখানে ট্রলি শটের কথা হচ্ছিল একটু আগে, যেটু খুব একটা ট্রলি শট ইউজ করে না, আমার একটা অভিজ্ঞতা হয়েছিল বুদ্ধদার কাছে একটা ছবি করতে গিয়ে, উড়োজাহাজ বলে। বাবা, ট্রলি তো ট্রলি তো ট্রলি তো ট্রলি তো ট্রলি তো ট্রলি। আমি এই চায়ের দোকানে বসে থাকবো? হ্যাঁ। তুমি ক্যামেরাটা কোথা থেকে আসবে? আমি দেখতে পাচ্ছি রেলগাড়ি, রেল লাইন, যেরকম আমরা ছোটোবেলার টয় ট্রেনগুলো বাড়িতে একটা গোল গোল করে একা বেঁকা করে করতাম, বুদ্ধদাস জামশেদপুরে একটা ভীষণ ধুলোওয়ালা মাঠের মধ্যে এরকম একটা হচ্ছে, সেটা আমি ট্রলি দেখেছিলাম। বাট আমাদের সোনারকেল্লাতে ট্রলির কিন্তু অনেক ব্যবহার ছিল, অনেকগুলো ব্যাপারে ব্যবহার ছিল। ইনফ্যাক্ট মানে না, উটটা তো ট্রলি হলো না, কেন ওর তো জিপের ওপর দাঁড় করিয়ে দৌড় করালো গাড়িটা। তখন যদি একটু বড় হতাম না, অনেক কিছু বুঝতে পারতাম, মানে এখানে ইন্টারেস্টিং পার্টগুলো আছে। তো এই যে লাঠি স্টেশনে যেটা সম্বন্ধে আলোচনা হচ্ছিল, আমাদের একটা শট ছিল যেখানে আমি মানে উটে চড়ে গা হাত পা ব্যথা হয়ে, সন্তোষ কাকু মানে জটায়ুর অবস্থা খারাপ, তাতে এক্সারসাইজ করাতে হবে, তো উঠুন উঠুন এরকম একটা ব্যাপার। সেখানে একটা ট্রলির একটা ব্যাপার সেটা ছিল, এবং ডুবন্ত সূর্য, ট্রলি যাবে, আমাদের ট্র্যাক করে বেরিয়ে যাবে, দেখা যাবে ফেলুদার বসে আছে একটা বেঞ্চে, তারপরে একটু দূরে মন্দার বোস পাগড়ি পরে বসে, এ একটা ফুল শট ছিল। এখন এটা ওই অস্তমিত সূর্যর
ওই পরিপ্রেক্ষিতে তোলা হবে। তো বিশাল ট্রলি ফেলা হয়েছে লাঠি স্টেশনে, এবং এবার ক্যামেরা চালু হবে, জেঠু অপারেট করছে, রায় কাকু লাইট ফাইট বুঝে নিচ্ছে। এবার যেটা হলো সেটা হচ্ছে যে সেই ক্যামেরাটা অন করতে গিয়ে ব্যাটারিটা বোধ হয় উইকটিক হয়ে গেছিলো, ব্যাটারিটা ছিল না, কিছু একটা হবে, মানে ক্যামেরা অন হয়নি। তো সেটা কাট কী ব্যাপার হলো, মানে ব্যাটারিটা অন হচ্ছে না। বলি কী বলছোটা কি, আমি তো এই শটটা না নিলে পর আমাকে তো আমি রিপিট শ্যুট করতে পারবো না। বলো আমি সে ট্রাই করছি। মানে এটা হচ্ছে পূর্ণেন্দু বোস ভার্সেস সত্যজিৎ রায়, রায় ভার্সেস রায় নয়। আর রায় কাকুকে দেখছিলাম খুব গম্ভীর। সত্যজিৎ এসে বললো যে তোপসে, যদি ক্যামেরা চলে শটটা কিন্তু একটাতে ওকে হতে হবে, আমার কাছে আর কোনো জায়গা নেই। ঠিক আছে সন্তোষ? বলে হ্যাঁ মানিদা। এবার এই যে ডায়লগটা বলেছে, অবভিয়াসলি একবারে ঠিক হতে হবে, এটা তো একটা চ্যালেঞ্জ। যদিও ডায়লগ ফাইলগ খুব একটা ঝামেলা ছিল না। ইস্যুটা তো সূর্য, ইস্যু তো এইগুলো নয়, আর ইস্যুটা হচ্ছে ব্যাটারি। তো সূর্য ডুবছে আর এখানে ব্যাটারি ডুবে গেছে, দুটো ডুবন্ত একটা সিচুয়েশন। তো ওই প্রফেসর বোস কী সব করে টোরে বলো মানিদা চালু হয়ে গেছে। এই পুরো সময় আমার মনে হচ্ছে, যার জন্য আমি এটা বলছি, যে রায় কাকু একটা পাইপ শুরু করেছিল, খুব পাইপ খেতে আরম্ভ করতে। পাইপ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে বসে আছে, মানে হি নিউ দ্যাট ওর খুব একটা কিছু করার নেই, আর উনি খালি ওই সানসেটটার দিকে তাকিয়ে আছে। তো যেই ক্যামেরা বস রেডি বলো, একটা 5 কিলো দাও, 5 কিলো দাও, একটা অরেঞ্জ ফিল্টার পেপার লাগিয়ে একটা ডেজার্টের মধ্যে লাইটটাকে বাউন্স করালো, যাতে ওই লাইটটা যে ড্রপ করছে, যদি একটু বেশি ড্রপ করে আমাদের মুখে ওই অরেঞ্জটা চলে আসবে। সেটা পরে রায়কাকুর সাথে আমি যখন বড় হয়েছিলাম কথা বলেছিলাম, বল তুই এসব দেখেছিস? জানাম না, মানে এখন যখন ভাবি তখন বুঝতে পারছি যে এই ব্যাপারটা কী, কারণ এই জিনিসটা আজকাল একটু কাজে ফাজে লাগে আমার। সেই পরিপ্রেক্ষিতে শেষ অবস্থায় 11 তলা অবধি আমি লিফটে বোতাম টিপেছিলাম, 12 তলাটা টিপতে পারিনি। মানে আমাকে বলা হয়েছিল যে রায় কাকু কথাই বলতে পারছে না। আর আমি এই দৃশ্যটা দেখার কিছু নয়। এবং ড্রিঙ্ক করার ব্যাপারটা বরুণদা বললো, হ্যাঁ ঠিক কথা। আমার চোখে ওদের একটা আসর হতো, কাবু মুখার্জি যথারীতি তার হতা, কারণ কনজামশন অফ বাই ভলিউম ও একটা হায়েস্ট লেভেলে অ্যাওয়ার্ডটা পেতে পারতো। বাট কনজামশন বাই স্টাইল আই থিঙ্ক রায় কাকু এগেইন এক্সেল্ড। আমার বাবার সাথে কাবু মুখার্জি এই পরিপ্রেক্ষিতে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। আমার ধারণা ওটা মোটিভেটেড, ঠিক বন্ধুত্ব নয়, মোটিভেটেড। কারণ আমাদের বাড়িতে তখন বাবা যেহেতু খুব বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, বিদেশি সব ব্যাপার ট্যাপার পাওয়া যেত। আর কাবু কাকু ঠিক ওই বিদেশিগুলো সাধারণভাবে পেত না, সুতরাং রজিদা বলে চলে আসলো। তারপরে একটা পয়েন্ট অফ টাইমে মাঝে মাঝে রায় কাকু চলে আসতো, এবং সঙ্গে নতুন জুটলো অজয় বাণুজ্যে। কারণ অজয় ব্যানার্জি যে ড্রিঙ্ক করাটা, তার সাথে একটা জিনিস, মানে আমরা বলি না যে ওয়েল ডিনার হয়ে গেছে এবার একটু রিটায়ার করব, তো অজয় কাকুর ছিল এরকম যে ড্রিঙ্ক হয়ে গেছে এবার একটা জিনিস খেতে হবে, সেটা হচ্ছে ইসবগুল। আর ইসবগুল দিয়ে যে কী কারবার হয়েছিল সোনারকেল্লার আউটডোরে, কেন অজয় ব্যানার্জির ইসবগুল না হলে এবার পরের দিন সকালবেলা শুটিং মানে বেরোতে পারবে না, এই একটা ব্যাপার। তো রায় কাকু মিচকে মিচকে হেসেই পুরো জিনিসটা এনজয় করতো, সবাইকে একটু তাতাতো, বাট ও একটু লিমিটেড ব্যাপার, বাট খুব সুন্দর। মানে আমার বিয়েতে যখন, মানে আমার বউভাতে যখন নেমন্তন্ন করেছিলাম, একদম খুব টাইম মতন, খুব সুন্দর। আমার কাছে আজকে দুবেলা মানে পুরোনো অ্যালবাম ঘেটে ছবিটা দেখছিলাম, নিমাই ঘোষ, সৌমেন্দু রায় সব বেশ ভালো করে চিকেন তন্দুরি খাচ্ছে, তার একটা খুব ক্লোজ শর্ট ফটো আছে, খুব ভালো। রায় কাকু, হ্যাঁ এটা আমার সবসময় মনে হয়েছে যে প্রচুর গার্লফ্রেন্ড হওয়া উচিত ছিল। আমি তো দেখিনি ওইটুকু, মানে আমার তো স্টুডিও অবধি আমার ক্ষমতা, বাইরে তো কোনো আইডিয়া নেই। বাট এরকম একটা হ্যান্ডসাম লোক খুব কম। আমি
খুব যত হ্যান্ডসাম লোক জীবনে দেখেছি রায় কাকুর মতন খুব কম। আর সবচেয়ে ভালো হচ্ছে যে আমার কাছে কোনো না ওই যেটা হিন্দিতে বলে না ঘামন্ড নেই এই ঘামন্ডটা এক্স্যাক্টলি বাংলা আমি জানি না, হয়তো আছে, নিশ্চয়ই ভালো ভালো বাংলা আছে। আমি বাংলায় কাঁচা হলে কী করা যাবে, আমি ঘামন্ড কথাটা এই জন্য ইউজ করছি, এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট, খুব বড়। আচ্ছা, এটা একটা ব্যাপার, আজকে যদি 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 রায় কাকু এখন 40 বছর বয়স হতো, তাহলে এই ডিজিটাল যুগে রায় কাকু কী করতো, এটা নিয়ে আমার একটা বিরাট প্রশ্ন আছে। বোধহয় ক্যামেরার ব্যাপারটাই বন্ধ করে দিত, বললো না আমি করবো না। গৌতম আসি, গৌতম ঘোষ আমাকে একদিন বলছিল যে মানে আমার মাঝে মাঝে না মানে স্পট থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে, মানে ক্রিয়েটিভ অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ গট ব্লাড। সত্যি তো, আমরা আজকাল যখন ছবি টবি করতে যাই করি, কী করেছে তাই জানি না, কিন্তু মনিটরটা দেখতে হবে সঙ্গে সঙ্গে, এটা একবার দেখাতে হবে, পরে এটা আরেকটা ঠিক হবে, ওটা ঠিক হলো না, কেন ঠিক হলো না তুই আগে থেকে ভাবিস ঠিক ঠিক হবে কি হবে না, ঠিক আছে না? তো এখন জিনিসটার মধ্যে একটু গণ্ডগোল হয়ে গেল। রায় কাকু আজকের যদি 40 বছরের সুপুরুষ যুবক থাকতো, তাহলে ডিজিটাল জমানায় কি করতো, কতটা ফ্রাস্ট্রেটেড হতো, কি তার ট্যালেন্ট প্রকাশ পেত, সেই ট্যালেন্ট নিয়ে আমরা ভবিষ্যতে যখন সেই রায় যখন চলে যেত তাই নিয়ে আমরা কোনো সাহিত্য মানে এরকম একটা স্মরণসভা করতাম কি না সন্দেহ আছে। সো দ্য ক্রিয়েটিভ অ্যানিমাল অনেক ক্ষেত্রে টেকনোলজির জন্যে চলে গেছে। আমি একটা ওই আমার ছেলে আসলো বিদেশ থেকে, তো বললো আলো এই এআই এই চ্যাট জিপিটি ফিপিগুলো কী ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, সবে সবে এসছে। বললো ভেরি সিম্পল, তুমি একটা কিছু ক্রিয়েট করতে দাও, করে দেবে। তো আমি তো মাছ ব্যাপারটা আমার একটা সাংঘাতিক ব্যাপার আছে, কারণ আমি ছোটোবেলা থেকে মাছ খুব ভালোবাসতাম খেতে, এখনও ভালোবাসি। আর আমার ডাকনাম তোপসে, সেটাও মাছ। আমি মীন রাশিতে জন্মেছি, সেটাও মাছ। আর ভজুরি মান্না বলে একটা ব্যবসা করেছি, সেটাও মাছ। তো মাছলি বাবা মাছ ভুলে গেছি না, মাছলি বাবাটা তো সত্যজিৎ রায়কে টুকেছি, মানে আমার অলওয়েজ মনে হয়েছে যে মাছ কথাটার সাথে বাঙালি মাছলি বাবাটা খুব সাংঘাতিক রিলেট করতে পারে। তো সেই জন্য ক্রিয়েটিভ ব্যাপারটা চ্যাট জিপিটি কী করলো, আমি বললাম একটা ইলিশ মাছের ওপর কবিতা করো, তো ইংলিশে একটা কবিতা করলো 2 পাতা, ইট টুক অ্যাবাউট 3 seconds। বলুন দা কবিতাটা ওয়াজ মেকিং সেন্স, it was actually making sense, and to the extent couple of লাইনে রোম্যান্টিসিজম ছিল। তাহলে বাবা এটা কী জিনিস হচ্ছে। হ্যাঁ না, পয়েন্ট আছে যে এটাও আসছে, তাতে কি সত্যজিতের চোখ, আরেকটা সত্যজিৎ যদি জন্মায় এখন, তার চোখটা কি নষ্ট হয়ে গেল সেটা আমি জানি না। মানুষের হিউম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেরি গুড, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিরাইভ ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের ইন্টেলিজেন্স থেকে টেনে নিয়ে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। সুতরাং মানুষ থাকবে, সৌমিত্র রায়রা আসবে, জন্মাবে, আরও বড় বড় ছবি হবে, সত্যজিৎ রায়রা আসবে, জন্মাবে, আরও ভালো ভালো ছবি হবে, সেই আশাটা থাকবেই। আর রায় কাকু যেখানেই থাকুক, ভালো থাকো, আমাদের একটু দেখো, আমরাও তো ওই জাস্ট শরীরটা যেন ভালো অবস্থায় চলে যায় উপরে, সেটাই ভগবানের কাছে একমাত্র কাম্য, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওনলি ডিজায়ার। থ্যাংক ইউ ফর কলিং মি হিয়ার। অনেক ধন্যবাদ সিদ্ধার্থ। অনেক ছোটোবেলার কিছু স্মৃতি ওর থেকে শুনলাম, ওর ছোটোবেলার স্মৃতি, এবং তারপরে পরবর্তীকালে ইন্টারাকশান, এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সত্যি জানি না কী হবে। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক নির্মল ধর, আমি চাইব উনি একটু যদি স্মৃতিচারণা করেন। নমস্কার, আমি অ্যাকচুয়ালি এখানে শ্রোতা হিসেবে এসেছিলাম সবার কাছ থেকে শুনবো বলে, এবং যারা বললেন তাদের কাছ থেকে পুরনো স্মৃতি তো বটেই, তার সঙ্গে সঙ্গে তার কাজ সম্পর্কে যে মূল্যায়নগুলো হলো সেটা নিশ্চয়ই আমরা ওইটাই জন্য আমি এসেছিলাম। শুধু আমাকে এখানে এসে বলতে হবে আমি জানতাম না, এই সোমনাথ প্রায় জোর করে টেনে আমায় ধরে রেখেছে। আমার বলার মতো কিছু নেই, বলার মতো আমি ওনাকে
এই একটু আগে উৎপলেন্দু বলেছিল যে একটা সময় চলচ্চিত্র বলে একটি পত্রিকা বেরোতো, গোপাল সেন করতেন। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে সেই পত্রিকাটার শেষ দিকের সঙ্গে আমিও যুক্ত ছিলাম। তখনও গোপাল বই ছিলেন, গোপাল রঘুনাথ গোস্বামী ছিলেন তখন কিছু কাজ করেছিলাম। সেই পত্রিকার সূত্রেই প্রথম আমার শোভেন্দুবাবুর বাড়িতে যাওয়া এবং তার সঙ্গে কথা বলা। সেটা বোধহয় 70-এর দশকের শুরু, 68-70 সময়। তখন সত্যজিৎবাবুর ক্যামেরাম্যান হয়ে গেছেন শোভেন্দু রায়, সুব্রত মিত্র সরে গেছেন। তখন ওই পত্রিকার জন্য একটা ইন্টারভিউ নিতে শোভেন্দুবাবুর বাড়িতে গিয়েছিলাম। সেই সপ্তপর্ণীর বাড়িতেই তখনও থাকতেন তিনি, দু ভাই, দাদা আর উনি। এবং ওই প্রথম আমি যখন দেখা হলো তখন আমি বুঝতে পারছেন আজ থেকে 50 বছর আগে, আমার বয়স আরও 50 বছর কম। এবং আমি তখন ওই ভদ্রলোককে দেখে অবাক হয়েছিলাম যে এই লোকটা মানে কাজ শিখেছেন সুব্রত মিত্রর কাছে অনেকটাই, এবং তারপরে সত্যজিৎবাবুর সঙ্গে থেকে এতগুলো কাজ করে চলেছেন। এটা দেখে আমি ভাবতে পারিনি যে এই লোকটা এই ধরনের কাজ করতে পারে। তখন আমার বয়স অল্প, আমি বুঝতেই পারছি না কী প্রশ্ন করবো। আমি প্রশ্ন লিখে নিয়ে গিয়েছিলাম। তখন উনি বললেন, দেখো প্রশ্নগুলো তুমি লিখে যাও, আমি একটু ভেবে তোমার জানাবো, তুমি আসবে তখন লিখে নেবে। তা আমি বললাম, আমার এখনই তো দরকার ছিল, আমার গোপাল বউ বলেছে আমাকে 2-1 দিনের মধ্যে দিতে হবে। তারপরে না, 2 দিনের মধ্যে হবে না, তুমি 3-4 দিন বাদে এসো। তা আমি 3-4 দিন বাদে আবার দেখা করতে গেলাম। ওখানে গিয়ে তুমি দেখলাম উনি নিজেই লিখে রেখেছেন, হাতে লেখাটা খুব ভালো ছিল না, তিনি নিজেই লিখে রেখেছেন। আমি তা এটা তো উনি বলতেই পারতেন, তাহলে আমারও চিন্তা হতো না, আমার লিখতে হবে না। এটা একদিক থেকে ভালোই হলো। উনি নিলেন, নিয়ে আমি লেখাগুলো নিলাম, লেখা ছাপা হলো। কিন্তু আমি দেখলাম ওনার লেখার মধ্যেও উত্তরগুলো যে দিয়েছেন সেগুলো উত্তরগুলো একদম টু দি পয়েন্ট। এবং উনি যে ক্যামেরায় যেরকমভাবে কাজ করেন, মানে ওর লেখার মধ্যে যেন মনে হচ্ছে আমার সেই ছকটা আছে উত্তরগুলোর মধ্যেও। মানে আমি অবাক হয়ে গেলাম যে যিনি ক্যামেরা নিয়ে ছবি করেন, লেখার মধ্যে ওই জিনিস এনেছেন, তার শব্দ গঠনগুলোর মধ্যেও সেই জিনিস এনেছেন। উনি লিখতেন কিন্তু খুব রেগুলার লিখতেন না কখনো। সেই শুরু থেকে তারপর থেকে তো প্রায়ই দেখা হতো, সেটে দেখা হতো, মানে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। আমাদের তখন 70-এর দশকে তখন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একমাত্র অ্যাওয়ার্ড দেয়, তিনি একাধিকবার অ্যাওয়ার্ড পেয়েছেন, এসেছেন। আমি গিয়ে বেশিরভাগ সময় আমি গিয়ে তাকে নিমন্ত্রণ করে এসেছি, উনি এসেছেন। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে কি, ওনাকে বোধহয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তখনও উনি হুইল চেয়ারে চলেন। এই বোধহয় কোভিডের পরেই লাস্ট 1 বছর 2 বছর আগে, 1 বছর আগে। তো ওনাকে তখন আমি যাওয়ার আগে আমি ফোন করেছিলাম, যাবো একটু কথা আছে। কী ব্যাপার? তা আমরা ওই সত্যজিৎবাবু মারা যাওয়ার পর থেকেই আমরা একটা অ্যাওয়ার্ড দিই সত্যজিৎবাবুর নামে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলে দিই। আমি বললাম যে আপনাকে আমরা দিতে চাই। তা আমি কী নেবো, আমি কী করবো? আর মানে আপনি সত্যজিৎবাবুর সঙ্গে এতদিন কাজ করেছেন, এতগুলো মানে তার এতগুলো ছবির সঙ্গে আপনারও কিন্তু একটা পার্ট আছে, তার মানে প্রশংসা তিনি পেয়েছেন, আপনিও কিন্তু তার একটা অংশীদার, তাই থাকুন আপনি। তখন বলে, হ্যাঁ সত্যজিৎবাবুর নামে দিচ্ছ, তখন উনি তো আমার গুরু, তো যেতেই হবে। উনি সেই হুইল চেয়ার নিয়ে এসেছিলেন, এসে অনুষ্ঠানে মানে উঠতেও পারেনি, মঞ্চে উঠতে পারেননি, আমাকে নিচে নেমে এসে অ্যাওয়ার্ডটা দিতে হয়েছিল। নিয়েও ছিলেন, নিয়ে বলে এটা আমাকে। এবং তখন উনি মানে সত্যজিৎবাবুর সঙ্গে কথা বলার কিছু মানে বলতেই পারলেন না, কেঁদে ফেললেন একদম ওই চেয়ারে বসেই, আর কথা বলতে পারলেন। যারা ইন্টারভিউ নিতে এসেছিল তারা বললেন আমি আর কিছু কথা বলতে পারবো না, উনি বসে রইলেন। তখন এর থেকে বোঝা যায় যে আমরা বুঝতে পারলাম, আপনারা সবাই হয়তো অনেকে দেখেননি তাকে, কিন্তু আমি ওইখানেই বুঝলাম যে তিনি সত্যজিৎ রায়কে কীভাবে শ্রদ্ধাটা করতেন। এবং ওই যেটা অনেকেই বললেন যে আমি কিছু বললেই বলতেন, ও সত্যজিৎবাবু করেছেন, আমি কিছু করিনি, আমি জানি না কিছু, আমি করে দিয়েছি ব্যাস। কিন্তু কৃতিত্বটা উনি কখনো নিতেন না, কিন্তু জানি উনি সবটাই বেশিরভাগ কাজটাই উনি করে দিতেন। এবং একটা যে কোনো সিন করার সময় স্টুডিওতে হোক বা স্টুডিওর বাইরে হোক, সেখানে কিন্তু লাইটটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কী আলো চাইছেন, কোন দিক থেকে আলোটা চাইছেন, কতটা আলো চাইছেন, সেটা কিন্তু পরিচালকের সঙ্গে কথা হলে উনিই ঠিক করতেন
যদি উনি অনেক সময় তো ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে সবসময় দাঁড়াতেন না, সত্যজিৎবাবু সেটা করতেন, কিন্তু আলোর ব্যাপারটা উনি পুরো দেখে নিতেন, এবং সে দেখার পরেই উনি সত্যজিৎবাবু ডেকে দিয়ে বলতেন যে আপনি দেখে নিন ঠিক আছে কিনা। সেই যে প্রথম দেখাটা সেটা কিন্তু ওই সুব্রত মিত্র, সৌমেন্দ্র রায় করতেন, বা ক্যামেরাম্যানরাই করেন বেশিরভাগ ক্ষেত্রে। সেই যে মানে ওই সত্যজিৎবাবুর প্রতি যে অসম্ভব শ্রদ্ধা এবং তার প্রতি কৃতজ্ঞতা, এটা আমি ওই সেদিনেই বুঝলাম। আগেও অনেকবার আমাকে বলেছে, অনেক কথা বলেছেন, অনেক ঘরোয়া কথা হয়েছে, অনেক ব্যক্তিগত কথা হয়েছে, কিন্তু সত্যজিৎবাবুর প্রতি যে শ্রদ্ধার যে কতখানি গভীরতা ছিল আমি সেদিন দেখলাম। ওই প্রথম ওকে কাঁদতে দেখলাম, আমি কোনোদিন কাঁদতে দেখিনি, এবং সে কান্নাটা অবশ্যই আনন্দের কান্না। এবং সত্যজিৎবাবু নেই, সত্যজিৎবাবুর নামে অ্যাওয়ার্ডটা পেয়েছেন শুনে মানে আমি ওই রকমভাবে কখনো ভাবিনি যে দেখবো সৌমেন্দ্র রায়কে। আমার ওই তখনই মনে হচ্ছে তাহলে অন্তত তিনি জীবিত অবস্থায় থাকতে তাকে আমরা একটা শ্রদ্ধা জানাতে পেরেছি। আমার কাছে ওইটাই খুব মানে আমার জীবনের উন্নত শ্রেষ্ঠ মোমেন্ট আমার মনে হয়েছে সৌমেন্দ্র রায়ের সঙ্গে তাকে দেখা, এবং তাকে এতদিন ধরে তার সঙ্গে থাকার আমার শ্রেষ্ঠ মুহূর্ত ছিল এটা। থ্যাংক ইউ। নির্মলবাবুকে অসংখ্য ধন্যবাদ তার অমূল্য স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এবারে আমি এখন সত্যজিতের প্রাণপুরুষ সোমনাথ রায়কে একটু আসতে বলছি। সোমনাথ রায় একটু আসুক। আমরা এখন সত্যজিতের তরফ থেকে সবাইকে, উপস্থিত সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সৌমেন্দ্র রায়ের স্মরণসভায় এবং আপনাদের সকলের উপস্থিতি আমাদের অত্যন্ত সমৃদ্ধ করেছে। এবারে সোমনাথ কিন্তু 2-4টে কথা বলবে। নমস্কার। 2-4টে গুনে গুনে বলবো। দুটো কারণে, একটা হচ্ছে যে যার স্মরণে ওটা হচ্ছে আর কি, তিনি এবং আমার সামনে যিনি বসে আছেন বরুণচন্দ্র মহাশয় শ্রদ্ধেয়, আমাদের যে রে কুইজটা শুরু হয়েছিল একদম প্রথম অনুষ্ঠান থেকে শেষ অনুষ্ঠান অবধি, শেষ দুটো অবশ্য সৌমেন্দ্রদা আসতে পারেননি শারীরিক কারণে, একদম ছিলেন। এবং এই দুজনের সাহচর্য এবং কী বলবো পরামর্শ প্রত্যেকটা অনুষ্ঠানে পত্রিকা বার করার ব্যাপারে, বই করার ব্যাপারে এত পেয়েছি যে আমি মানে কৃতজ্ঞতায় শুধু গলা নয় মাথা অবধি ডুবে যাচ্ছে আর কি। তো এই স্মরণ সভাটা আমার মনে হয়েছিল এটা আমার কর্তব্য, না করাটা অন্যায় হবে, আমি এতটা ছিলাম আর কি। তো এত স্মৃতি, মানে আমাকে একটু মাফ করবেন। আমি এখানে আরও দুজনকে আমি এক্সপেক্ট করেছিলাম যে যারা থাকলে আমি কিছুটা বলতে পারতাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকুন। সকলকে আবারও ধন্যবাদ। সৌমেন্দ্রদার সঙ্গে আমাদের যোগাযোগটা কতটাই গাঢ় ছিল সেটা বোধহয় সোমনাথ রায়কে দেখেই বোঝা গেল। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানকে সমৃদ্ধ করলো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এখন সত্যজিতের তরফ থেকে।